রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান বাংলার ভোটযুদ্ধে আপনাদের সকলকে আমি মদন সিং স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে এই স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের খুব কাজের মানুষ, কাছের মানুষ কবি দত্ত। কবিদাকে এক কথায় কবি দত্ত হিসাবে লোকে কম চেনে, পাপ্পাদা হিসাবে বেশি চেনে আর কি। তো আমি এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে এক্সপ্রেস নিউজের স্টুডিওতে কবিদাকে স্বাগত জানাচ্ছি। কবিদা, ওয়েলকাম। থ্যাংক ইউ। বলছি, 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা তোমার পোস্ট দেখছিলাম, মানে গান করতে দেখছিলাম। ওই গানটাতে তুমি শিল্পীদের সঙ্গে বোধহয় বসেছিলে যে সোজা পথে দাদা আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। সব আলোচনাগুলো করব, অনুভূতিটার কথাটা বলো। এই যে পথ হারালে না পথ নতুন পেলে, কোনটা? না, টাইম উইল টেল ইট। এটা সত্যি কথা, পেলাম না সেরকম আমি কোনো প্রত্যাশা নিয়ে রাজনীতি আসিনি, সুতরাং পেলাম কথাটা পরবর্তী হবে। কিন্তু আপাতত তো হারালাম, এটা তো ডেফিনেটলি, কারণ এই পথটা তো আমি চিনি না। ইটস অ্যাডভেঞ্চারাস রুট ফর মি। তো আমি সেই অ্যাডভেঞ্চারটা, বা মদনদা তুমিও তো আমার মতো অনেকটা, আমরা কি বলতো, আমরা উদ্যমী, আমরা প্রপার উদ্যোগীও কিনা জানি না, আমরা উদ্যমী। আমরা তো আমি উদ্যম নিয়ে ব্যাপারটাতে হঠাৎ করে অল অন এ সাডেন আমরা নেমে গেলাম। না, কিন্তু মানে ধরো তুমি যে গানটা করছিলে, এটার একটা আমাদের তরফ থেকেও গান হতে পারে যে না না করতে প্যার তুমি সে কর बैठे, करना था इकरार मगर इकरार তুমি সে কর बैठे। আলটিমেটলি এই যে মহেন্দ্র খনের এই যে অনুভূতিটা, মানে এটা কিভাবে হলো? মানে তুমি তো আমার সঙ্গে সেদিনকে তোমার হোটেলের আলোচনা হলো, তুমি বললে যে না আমি নেই, তারপরে হঠাৎ করে কি করে সম্ভব হলো? মানে এটা আমার জানার। কিন্তু আমি কিন্তু রাজনীতি যদি সেই অর্থে বলো, আমি এখনো পর্যন্ত সেই রাজনীতি করব ভবিষ্যতে, যেটা আমি আজ থেকে 7-10 দিন আগে মানে সে যে রাজনীতিতে জয়েন করেছি একটা ছাপ নিয়ে, এখন তার বলতে পারবো না। আমি তার আগে পর্যন্ত 10 দিন আগে পর্যন্ত আমি বলতে পারতাম আমি নন পলিটিক্যাল, কিন্তু আজকে যখন ছাপটা নিয়েছি আমি তো সেটা বলতে পারবো না। কিন্তু আমি তোমাকে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি আমি সেই রাজনীতিই করব যেটার একটাই মানে, সেটা হচ্ছে উন্নতি, উদ্যম নিয়ে উন্নতি। এবং সেটা নানা রকম উন্নতি হতে পারে, সামাজিক হতে পারে, পরিকাঠামোগত হতে পারে, সব কিছু মিলে, মানে টোটাল সার্কেলের সোসাইটির পুরো জাগতিক যা যা আছে সেগুলো সার্বিক উন্নতি করার চেষ্টা করবো। আমার কাছে রাজনীতি সেটাই। না না, সেই কাজটা তো তুমি করার একটা জায়গাও পেয়েছিলে এবং করেছো, সেটা দেখাও যাচ্ছে দুর্গাপুরে। তাহলে এই দলীয় রাজনীতিতে যে তুমি ঢুকলে, এটা কি আন্ডার কম্পালশন না স্বেচ্ছায়? কম্পালশন না, দেখো আমি তোমাকে আমি কম্পালশন না, আমি জানতাম না, অনেস্টলি সোয়ার গড। বাইরে অনেক কিছু বলেছে, কেউ বললো, অনেক জায়গায় দেখেছো তুমি, তোমাদের বন্ধু বান্ধবরা কেউ বলছে আমি রানীগঞ্জের দক্ষিণ। আমি জানতাম যে এরকম কোনো ব্যাপার নেই, যে যার মনের মতো করে হয় লিখেছে বা কেউ করিয়েছে বা কেউ করেছে। সিলেকশনের প্রক্রিয়াতে তো একটা ইচ্ছা জাহির করতে হয়। না না না, এক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি উল্টো। আমি সবগুলোই অ্যাক্সিডেন্টাল। আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যখন হয়েছি, আমি সেটাও অ্যাক্সিডেন্টাল। আমি একদিন জানতে পারলাম রাত্রিবেলায় যে আমি নাকি আরকেএস মানে যে তখন রোগী কল্যাণ সমিতি, আমি সেটার কোনো ধারণা ছিল না। তো আমি আরকেএস এর চেয়ারম্যান, সেটা খাই না মাথায় দেয়, আমি সেটাও জানতাম না অনেস্টলি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তখন তারপরের দিনে এসডিও সাহেব এলেন, উনি আমাকে নিয়ে হসপিটালে গেলেন। তো তার 7-10 দিন আগে ওটা নাকি হয়ে গেছিলো, কিন্তু এনিও আমি জানতাম না। তো দ্যাটস টু সাম এক্সটেন্ট অ্যাক্সিডেন্টাল। আর এডিডিএ চেয়ারম্যানটা তো পুরোপুরি অ্যাক্সিডেন্টাল। আর ভাইস চেয়ারম্যানটা তো তোমরা জানো, তোমাদের সামনেই হয়েছিল, অল অন পাবলিক মিটিং হয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বললেন যে ভাইস চেয়ারম্যান তুমি, ঠিক আছে। এটা ব্যাপারটা, এটা ওপেন মিটিং হয়নি, কিন্তু ব্যক্তিগত স্তরে হয়েছে। আমাকে বলেছিলেন যে
তুমি ভাইস চেয়ারম্যান ইয়েটা তোকে সামলে নিতে হবে, জাস্ট ওটুকুই বলেছিলেন। দেখো ওনার মানে অফিসিয়ালি জয়েনিং এর কোনো ব্যাপার নেই, ম্যাডাম বলেছেন হয়ে গেছে জয়েন না, তারপর তো অফিসিয়াল লেটার আসে, উনি বললেন আমাকে তোমাকে এই দায়িত্বটা নিতে হবে, তারপর দুদিন পরে লেটার এলো, অফিসিয়ালি জয়েন করলাম। এই তুমি যেটা জয়েনের দেখো কিছু কিছু ব্যক্তিত্ব থাকে না, তাদের কাছে সবসময় সব কিছু ইয়ে করা যায় না। তো এবার আমি খুব ব্যক্তিগতভাবে বলছি যে আমি একদমই যে এই ছাপওয়ালা রাজনীতির আমি কিন্তু লোক ছিলাম না। মানে কেন, মানে আমি ধরো আজকে এইবারে আমরা দেখলাম বিজেপি থেকে তৃণমূল থেকেও সব সময় সাংবাদিকদের কোটা থাকে, ডাক্তারদের কোটা থাকে, কি নাম হচ্ছে সিনেমার আর্টিস্টদের কোটা থাকে। Why not be so? এই বারবার এটা কেন বলছে যে আই এম নন পলিটিক্যাল, মানে এটাতে কি লাভ? কেন আমি পলিটিক্সটা তো যে পলিটিক্স করে না মানুষ আর পশুর মধ্যে ফারাকটা কোথায়? একদম ঠিক কথা। তোমার কাছে Why not politics? একদম আমি তোমার সঙ্গে একমত। আমি দেখবে অনেক জায়গাতে বলেছি, অনেকে বলছে না যে এত লোক থাকতে ব্যবসাদার কেন সিলেকশন হলো? Why not? আমার এই জন্যই তোমাকে আমাকে বাদ দিয়ে তো দুর্গাপুর নয় না, আমাকে বাদ দিয়ে না, ব্যবসাদার ছাড়া সমাজের কোন অংশটা না, কোন সমাজের ব্যবসাদার নয়। প্রত্যেকটা সেগমেন্টে যদি থাকে সমাজের প্রত্যেকটা জাজ লাস্ট দিন ভার্ডিক্ট দিয়ে পরের দিন কি নাম হচ্ছে এমপি হয়ে যাচ্ছে, পুলিশ কর্তারা এমপি হচ্ছে, কি নাম হচ্ছে সাংবাদিকরা হচ্ছে, ডক্টররা হচ্ছে, তাহলে ব্যবসায়ীরা কেন হবে না? সেটা অন্য ব্যাপার। তুমি যেটা বললো সেটা তো অন্য সাবজেক্ট হয়ে গেল। আমারও কোশ্চেন এটা ব্যবসার। আমি তো বললাম কদিন আগে আমাদের এই চতুরঙ্গ মাঠেই একটা প্রোগ্রাম, আমি বললাম তো যে দেখুন যে সো কল ভদ্রলোকরা যে যারা পড়াশোনা করেছেন, পড়াশোনার মানে আমার কাছে অবশ্য অন্য সবসময় পুঁথিগত বিদ্যা সবকিছু মানে করে না, কিন্তু তারপরেও তারা যদি পিছুতে থাকেন তাহলে তো যারা অধিকার করে নিচ্ছে তারা কি মনে করেন যে আপনাদেরকে শাসন করার মতন? হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন। না, আমার একটা কথা আছে মদন দা, এই যে বললেন না ব্যবসায় নিয়ে তুমি যখন কথা উঠলে না, আমি এটা প্রায়ই অনেকে জিজ্ঞেস করেন যে আরে আর কি কোনো লোক ছিল না, ব্যবসায়ীকে কেন? আরে ব্যবসায়ীকে নয় কেন? I have that question. আমার তোমার সঙ্গে যতটুকু মানে এই সাম্প্রতিক কালে যে ঝামেলা হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে, শুধু এইটুকুনির জন্য যে ভাই তুমি যদি যে কাজটা করছো, তুমি শোনো, আমরা এই শহরে বড় হয়েছি, আমাদের জন্ম এখানে, আমাদের নাভি এখানেই পোতা আছে, আমরা বানের জলে ভেসে আসিনি। আমরা তুমি যদি বড় হয়েছো তো তোমাকে বড় হতে দেখেছি। ন্যাচারালি আমাদের কাছে কিছু মায়ের কাছে মাসির গল্প করে লাভ নেই। কেউ যদি সুপারি নিয়ে থাকে এই শহরে, এইটা আমরা কিন্তু মানি না, এই জন্য আমরা রিঅ্যাক্ট করি, ঠিক আছে? আর আমাদেরকে ওইভাবে কর্নার করা যাবে না, কেন আমাদের কাজ আছে, আমাদেরকে বাদ দিয়ে ইতিহাস লেখা হবে না। আমার একটাই বক্তব্য হচ্ছে যে সমাজের যদি আমার কিছু করার ইচ্ছে থাকে তাহলে তো আমাকে সরাসরি নামতে হবে। এবং আমি যে বিজনেসটা করেছি আমি তো দুর্গাপুরকে দিয়েছি। আজকে তোমার সঙ্গে যদি আলোচনা করতে হয় তাহলে কবি দত্তর ব্যক্তিত্ব এবং কৃতিত্বকে একটা জায়গাতে আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে করা যাবে না। আমি ওই জায়গাটাতে দাঁড়িয়ে আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এই গোটা আলোচনাটা আমরা 3টে ফেজে করব। ব্যবসায়ী কবি দত্ত, একটা কবি দত্তকে আমরা চিনি এডিডিএ চেয়ারম্যান প্রশাসক হিসাবে, এবং একটা কবি দত্তর নতুন পলিটিক্যাল, সবগুলো একসঙ্গে কবিতা আলোচনা করলে হবে না। তুমি এই যে ব্যবসায়ীর কথাটা বলছে যে তুমি বলছো যে ওয়াই নট ব্যবসায়ী, আমার বক্তব্য হচ্ছে আজকে আমরা জানি যে দুর্গাপুরে সমস্ত রকম বিজনেস ধরে তোমার কাছে প্রায় 1000 ছেলে মেয়ে কাজ করে। 1000 ইন্টু যদি আমরা 5টা ধরি তাহলে 5000 পরিবার চলছে। এইটা তো আজ থেকে নয়, আমরা মোটামুটি 15-20 বছর ধরে তোমাকে গ্র্যাজুয়ালি দেখছি। তো এই যে আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করেছি, আমরা এমপ্লয়মেন্টটা দিয়েছি, তার কি কোনো মূল্য নেই? অ্যাজ এ ব্যবসায়ী তোমার যে লগ্নি এবং তুমি ব্যবসা ক্ষেত্রে বর্তমানে দুর্গাপুরের অবস্থাটাকে কিভাবে দেখছো? না দেখো, দুর্গাপুরের অবস্থা ভালো খারাপ কিছু আমি দেখছি না, কারণ কিছু হলেই লোকে এখন বলে যে ইন্ডাস্ট্রি, যেটুকু ইন্ডাস্ট্রি আছে আমাদের সেটাকে তো বাঁচাতে হবে, নতুন ইন্ডাস্ট্রি আনতে হবে। এবার দেখো ইন্ডাস্ট্রি বললে একদিনে তো আসেও না, একদিনে যাইও না দাদা। এবার ইন্ডাস্ট্রিগুলো আমরা নিজেরা অনেকাংশে দায়ী চলে যাওয়ার জন্য। আমরা আবার চেষ্টা করছি সে ব্যাপারটাকে পুরনো ফর্মে ফিরিয়ে আনার জন্য। কিন্তু আমি বারবার একটা কথা বলি
যে আমরা যদি ভাবি আগের মতো বিশাল বিশাল ইন্ডাস্ট্রি হবে, ধোঁয়া উঠবে, লোক লাইন দিয়ে যাবে, 8টার সকাল 6টার সময় যাবে, একবার আবার বেলা 2টোর সময় যাবে, মানে হেভি ইন্ডাস্ট্রি আর হবে না। হেভি ইন্ডাস্ট্রি দেখো আজকের দিন তো চলে গেছে, হবে না কেন হবে, তার জন্য যে জিনিসগুলো লাগে সেটা অন্য জায়গায় অন্য কিছু। এখন যে আগে যেখানে কাজে লাগতো মানে 100 জন কাজে, সেখানে একজন কাজও 200 জনের কাজও একজন করে দিত। টেকনোলজি এতটা ডেভেলপ করে গেছে, এআই এর যুগ, একদম এআই যুগ, এবং আমরা সেদিকে এগোচ্ছে। দেখো এই সবগুলো করতে গেলে তো আমাদেরকে যারা এখানে এসে ব্যবসাগুলো করবে বা মানে ভালোবাসবে, তাদেরকে তো আমাদের কিছু দেখাতে হবে। তো সেইগুলো দেখাতে গিয়ে আমাদের যে বেসিক ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টগুলো আমি যে গত 1 বছরে যেগুলো করেছি, এগুলো হচ্ছে কিন্তু তার একটা প্রাইমারি পার্ট। একদম, এটা তুমি বুঝতে পারো, একটা যে লোকে এসে তো একটা ভালো, আমরা কোথাও গিয়ে বলি কেন বাহ এই জায়গাটা কি সুন্দর, যাই কেন, একটা লোকে এখন কথায় কথায় এই কোন শহরের নাম কিন্তু করে। এটাতেও আমরা 20 বছর পিছিয়ে। যে জিনিসটা আজকে তুমি করেছো, এটা অ্যাকচুয়ালি 20 বছর আগে হওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু দুর্গাপুর। 20 বছর কেন, আমি তো বলবো তার থেকে আগে হওয়া উচিত ছিল, বিকজ দেয়ার ওয়াজ স্কোপ। স্কোপ যদি আজ হতে পারে তো তখনও হতে পারত। আজ থেকে 30-35 বছর আগে হলে আরো খুশি হতাম, এন্ড দেয়ার ওয়াজ স্কোপ। এবং এমন না যে হয়নি, কিন্তু জাস্ট যাক, বেটার লেট দ্যান নেভার। তা একটা চেষ্টা, ছোট্ট চেষ্টা, আমি খুব সাধারণ লোক সেই হিসেবে একটা ছোট্ট চেষ্টা করছি, দেখা যাক কতটা কি হয়। না কিন্তু মানে আমি তুমি যেটা মানে সাম্প্রতিককালে আমি দেখলাম 2-3টে জিনিস দেখলাম। একটা হচ্ছে যে আইএস আইপিএস দের একটা ট্রেনিং এর ব্যাপারটা, মানে বেসিক রোজগারের জন্য রাস্তাঘাট, জল, বিদ্যুৎ এইগুলো তো যেমন চাই, স্কিলড ওয়ার্কারও চাই, ঠিক আছে। এবং সব থেকে বড় হচ্ছে একটা এমবিএস চাই। যেহেতু তুমি বিজনেসটা করেছো, চেম্বার অফ কমার্সকে রিপ্রেজেন্ট করেছো, চেম্বার অফ কমার্সকে আমার দেখা, আমিও তো চেম্বার অফ কমার্সকে দেখেছি বা ছিলাম। আজকে আমরা বিগত 3 থেকে 4 বছরের মধ্যে চেম্বারের লোকেরা যতটা সক্রিয়, আজ থেকে 10 বছর আগে এটা ছিল না। কারণ তারা কোনো সম্মান পায়নি, তাদের কাছে কোনো কেউ যোগাযোগ করেনি, তাদেরকে কেউ স্বীকৃতি দেয়নি, তাদেরকে কেন। আমার মনে আছে মদন দা, আমি এখানে আরেকটা কথা বলবো, এই যে আমরা না কিছু হলেই বলি যে আমাকে ডাকেনি বা আমাকে দেয়নি, ব্যাপারটা কিন্তু সবসময় এরকম নয়। কখনো কখনো না, মানে নিজেদেরও ওই যে বললাম উদ্যোগী হয়ে যেতে হয়, পৌঁছাতে। তাদেরও জানা সম্ভব না যে দেখো অনেক চেম্বার অফ কমার্স আছে, যারা সো মেনি প্রত্যেক, কিন্তু আজকের দিনে দেখো দুর্গাপুর চেম্বার অফ কমার্সের একটা জায়গা হয়ে গেছে, নানা কারণে হয়েছে। সবটাই যে আমার কৃতিত্ব বা লোকাল ইয়েদের, এটা সিচুয়েশন সবকিছু মিলে হয়ে গেছে। রানীগঞ্জ চেম্বার অফ কমার্স আমাদের থেকেও অনেক পুরনো, অনেক বিয়েতে আছে। তো এইরকম, কিন্তু ওই যে বললাম যে সামওয়ান হ্যাভ টু ইঞ্জিনিয়ার রোলটা কাউকে কাউকে প্লে করতে, হয়তো গত 5-7-8 বছরে সেই ব্যাপারটা কাজটা আমরা কিছুটা করতে পেরেছি। সবসময় যে ডাকলে আসবো তা না, এটা তো নিজেদেরও যেতে হয়, আমরা সেই কাজটা করেছি। আমার তো চেম্বারে মনে আছে বছরের পর বছর একটা সময় হেলা ওইখানে সেক্রেটারি হতো, এবং ভজনদা মিটিং যখন করতো তখন একবার রেজুলেশন হয়েছিল যে প্রান্তিকা থেকে শুরু করে ভিরিঙ্গি পর্যন্ত সিসি ক্যামেরা বসবে, এবং তার জন্য ফান্ডও জোগাড় হয়েছিল। কিন্তু ওই কাজটা কোনোদিন হলো না, কেন ওইখানে কোনো নির্বাচনই কোনোদিন হয়নি। এখন ধরো তোমরা আসার পরে ব্যবসায়ীরা ওইখানে জুড়েছে, তখন ওইখানে পলিটিক্যাল লোকেরা রাজত্ব করতো। তাই না, তখন ওটা শুধু একটা ধরো দোকানদারদের একটা সংস্থা ছিল বলতে পারো, কাউকে ছোট না করেই বলছি। নাও ইটস এ কমপ্লিট বিজনেস, দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটা সবাই এতে মেম্বার, এটা একটা ভালো লাগার জায়গা, সবাই লাইকও করে এবং সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, মানেও আমরাও করি। হ্যাঁ, তো আমি তোমাকে অ্যাজ এ বিজনেসম্যান, ধরো আজকে দুর্গাপুরে এডিডিএতে কেউ একজন লোক এলো, তারা বলবে যে আমি দুর্গাপুরে লগ্নি করব। গোটা ভারতবর্ষ এখন চেঞ্জ, এখন সিঙ্গেল উইন্ডো একটা কনসেপ্ট দাঁড়িয়ে গেছে যে ভাই আমি জানি না আমি জমি কোথায় পাবো, আমি লাইট কোথায় পাবো, আমি জল কোথায় পাবো। একটা জায়গাতে গিয়ে যদি আমি 5,000 কোটি, 1,500 কোটি, 2,000 কোটি, 500 কোটি টাকা যদি ইনভেস্ট করতে চাই, তাহলে সে পরিষেবাটা বা সে জিনিসটা পায়। তা এটা তোমার কি মনে হচ্ছে না যে চেম্বারের একটা ভূমিকা বা এডিডি এর একটা ভূমিকা এজ এ দুর্গাপুরে বিজনেসটাকে বাঁচাবার জন্য? দুর্গাপুরের কথা তুমি যদি বলছো, আমি প্রচারে বেরিয়েছি দাদা, আমি প্রচারে বেরিয়ে আমি কোনোদিন তো সব দুর্গাপুর পুরো গলিগঞ্জি ঘুরে দেখিনি, তবে হোয়াট আই হ্যাভ সিন, হোয়াট এভার দ্যার ইজ আমি যাই না, যেখানে যেখানে গেছি এত বড় বড় প্রসাদপম বিল্ডিং
আমি নিজে মানে ভাবতে পারছি না যে দিস ইজ দুর্গাপুর। এমন তুমি সাগরভাঙার দিকে যাও, মানে তুমি নডিয়ার দিকে ওইদিকে একদম নিচের দিকে নেমে যাও, নারায়ণপুর ফারানপুরে চলে যাও, এদিকে তুমি আমরা এর একদম নিচে চলে যাও, এত বড় বড় বিল্ডিং, এত বড় কিছু, মানে লোকে যে সুখে ইয়েতে স্বচ্ছন্দে আছে, বেশ কিছু লোক, সবাই হয়তো নয়, কিন্তু ইটস অসাম। মানে দুর্গাপুরকে আমি প্রচারে বেরিয়ে বাই ভার্চু অফ সোকল পলিটিক্স আমি কিন্তু নতুন করে চিনলাম, নতুন করে দেখলাম। হ্যাঁ, মানে প্রচুর কিন্তু একটা জিনিস আমি দেখলাম আমাদের, এটা আমি অপ্রাসঙ্গিকভাবে বলছি, বিশাল বিশাল বাড়ি, বিশাল বিশাল সব কিছু, কিন্তু গাড়ি একটার বেশি দুটো ঢোকার রাস্তা নেই, প্রপার ড্রেনের জন্যই, যেটা নিয়ে আমার খুব স্ট্রং অবজেকশন। আমি তোমাকে বলি, আমি ভেরি রিসেন্টলি আমি এডিডিএ চেয়ারম্যান হিসাবে আমি গত 1.5 মাস আগে, নানা রকম ব্যাপার থাকে সরকারিতে, আমি কিন্তু খুব স্ট্রিক্টলি আমি তারপরে ব্যাপারটা যেহেতু আমি চলে এলাম এদিকে, যে আমরা একদম আমরা এই যে ড্রেনেজ এবং সোয়ারেজ এবং রাস্তা প্রপার, মানে অনেক সময় কি হয় গভর্নমেন্ট মানে কাজের এমন কিছু ইয়ে থাকে যে ধরো আমরা একটা এডিডিএ থেকে প্ল্যান করে দিল, প্ল্যান তো না, ওরা এনওসি নিয়ে নিল, তারপর যেখান থেকে প্ল্যান স্যাংশন হয় সেখানে গিয়ে আমাদের থেকে নিল 2 তলা, ওখানে থেকে গিয়ে নিল 5 তলা। তো আমি সেটা কমপ্লিটলি, আমি তোমাকে জাস্ট বাই দা বাই কথাটা এলো বলে বললাম, আমরা কিন্তু এখন স্ট্রিক্টলি আমাকে 1 নম্বর হচ্ছে আমাদের যিনি বাস্তুকার, যিনি আমাদের এডিডিএতে, তাকে পরিষ্কার আমাকে লিখে দিতে হচ্ছে যে হি ইজ স্যাটিসফাইড উইথ দ্য ড্রেনেজ, সোয়ারেজ অ্যান্ড সামনের রাস্তা, সে লিখে সই করবে, দেন আমি এটা সাইন করব। মানে আমি কারোর কথা ভেঙেছি, এটা আমার করার কাজ নয়, কিন্তু আমি সেটা নিজের হাতে নিয়েছি বাধ্য হয়ে, যে কারণ এরকম হচ্ছে না, তুমি দেখবে এমন এমন জায়গা আছে, বললাম তো বিশাল বিশাল বাড়ি, তুমি ভাবতে পারবে না, কি সুন্দর সুন্দর বাড়ি, মানে সিটি সেন্টার ফেল তুমি, আমি কিন্তু না ড্রেনেজ, রাস্তা একটা যদি ভগবান না কোন কারো কোনোদিন একটা বড় অ্যাম্বুলেন্স লাগে, বড় অ্যাম্বুলেন্স কোনোভাবেই ঢুকবে না, মানে ইটস সো টিপিক্যাল। মানে আমার মানে জানি না পরে কি হবে। তাহলে এই পারমিশনের খেলাটা কোথা থেকে হতো আগে? এডিডিএ থেকে আর ডিএমসি থেকেই তো হতো। এডিডি এনএসসি দিত, এবার পারমিশন তো হ্যাঁ আগে ডিএমসি তো অন্য জায়গায়। দেখো এটা গভর্নমেন্টের নানা রকম, মানে সব জায়গাতেই তো দেখো এত বছর ধরে চলে আসছে, গত 50-60 বছর ধরে হয়েছে দুর্গাপুর, তখন থেকে হয়ে আসছে। এবার জানি না আমি যে বিশাল তা নই, কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটা আরো থেকে কম, যেগুলো দুর্গা শহর তো বাড়বেই দাদা, তোমার সঙ্গে আরো 5 বছর পরে যদি আমি বসে দেখবে ততক্ষণ দুর্গাপুরটা আরো, ইয়েস দেয়ার শুড বি প্রপার প্ল্যানিং এক্সিকিউশনের জন্য, তার জন্য আগে থেকে দাদা। এবার কি বলতো, দোষটা তো আমাদের সবার আছে। তুমি জানো পরশুদিন একটা পাইপলাইনে আগুন লেগেছিল, পরশু বা কালকে, তাই তো? এবার যারা লাগাচ্ছে তাদেরকে আমি একদিন ডেকে, তারা যেখানে সেখানে গর্ত করে তাদেরকে ডেকে আমি একদিন খুব বকাবকি করেছিলাম বাধ্য হয়ে, কারণ আমরা করছি রাস্তা, তারা যেখানে সেখানে করে দিচ্ছে, পরে খুঁজে পাওয়া গেল যে তারাই করছে। তারপর ডেকে বলার পরে আমি বলছিলাম এরকম করলে কিন্তু অসুবিধা হবে, তোমাদের কাজ অসুবিধা। তারপরে আমি তাদেরকে বললাম যে তোমরা আমাদেরকে, সেদিন বললাম যে তোমরা আমাদেরকে কিন্তু প্রপার ড্রয়িং দেবে, তোমরা যেখানে সেখানে গ্যাস লাইন পাইপ দেবে দিলে হবে না, আমাদেরকে ড্রয়িং দেবে। আমরা সেই ড্রয়িং আমাদের যখন কোনো কন্ট্রাক্টরকে আমরা কাজ দেবো, শুধু আমরা না, আমি বলেছি আমাদের ডিএমসি, পিডব্লিউডি যারা এই কাজ করে বা আরো কেউ থাকবে তাদেরকে দেবে, আমরা কন্ট্রাক্টরদেরকে ওই কাজটা দিয়ে দেবো। তারপরেও যদি কন্ট্রাক্টর সেই ড্রয়িং ভুল করে তাহলে তাদের দোষ, তার আগে পর্যন্ত এটা তোমাদের দোষ। একদম একদম, হ্যাঁ। তো সেটা আমি বলে এসেছি। এবার দেখো বললাম যে দাদা বাইরে থেকে সমালোচনা করা খুব সুবিধা, কিন্তু ভিতরে বসে কাজ করা যারা করে না, মানে আমি যারা জেনুইন কাজ করতে চায়, দেখো তুমি জানো আমি তো চাওয়া পাওয়ার গল্প নেই, আমি জেনুইন কাজ করতে গিয়ে আমি দেখেছি এখনো সুযোগ অনেক আছে, অনেক কিছু পাল্টাতে হবে দাদা। যদি থাকি বা পারি তাহলে চেষ্টা করবো দাদা। এই যদিটা বলছো কেন, মানে এখনো কি সন্দেহ আছে নাকি? না সন্দেহ তো দেখো সন্দেহের ব্যাপার না, আমি তো কোনোদিন দেখো এই ভোটের রাজনীতি তো কোনোদিন করিনি। এবার দেখো এবার কোথায় কিভাবে কি হবে আমি তো জানি না দাদা, এবার লেটস সি, হোপ দ্য বেস্ট। তবে আমি জাস্ট তোমার কাছে যে প্রথম পেজে বিজনেসম্যানের কথা বললাম, আমি চেম্বারের একটা ভূমিকার কথা বললাম, এডিডিএ আসছি, এডিডি নিয়ে আমার কাছে একটা চার্জশিট আছে, আমি সেটা নিয়ে আলোচনা করব। আমার একটা জিনিস শুধু জানার আছে যে দুর্গাপুরে এই যে অঙ্গদপুর শিল্প তালুক হোক বা পাশে হেতেডাবা হোক বা পাশে তোমার এইখানে হোক, আমরা যা সিপিএমের জামানাতে দেখেছিলাম যে স্পঞ্জগুলো এসছিল বা ছোট ছোট ফ্যাক্টরিগুলো এসছিল, তাদের কিন্তু কোনো এক্সপানশন এইখানে হলো না। তারা এইখানে ধরো পলিউশন দিল, মানে এই স্পঞ্জ তৈরি করলো, কিন্তু ইন্টিগ্রেটেড প্লান্ট লাগাবার যখন কথা এলো তখন তারা ঝারসুগুড়া চলে গেল, রাঁচি চলে গেল, তারা পাটনা চলে গেল। আমার
বিং এ দুর্গাপুরিয়ান তুমি ইউ আর দ্য সান অফ দ্য সয়েল, এবং definitely. আমি মনে করি যে দুর্গাপুরের প্রতি যে ভালোবাসাটা, কারণ তোমরা যা কামিয়েছো বা যা করেছো লগ্নি তো এখানেই করেছো, আমরা তো বাইরে কোথাও কিছু করিনি। তো আমার এইটা বক্তব্য যে এই যে নতুন এই যে জায়গাগুলো ওরা করে গেছিল, তারপরে কোনো এক্সপান্স হলো না, একটা কারখানা হলো না, একটা নতুন কোনো লগ্নি হলো না। যদিও তুমি বলবে যে ম্যাট্রিক্স হয়েছে, পানাগড় শিল্প তালুক হয়েছে, কিন্তু যেভাবে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হওয়ার কথা ছিল, এখন বিজেপি বলছে করিডোর করবে, ইন্ডাস্ট্রিয়াল করিডোর করবে। এটাকে তুমি এডিডিএতে বসে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল দেখছো? করিডর করবে যেটা বলছি, এটা তো আমি বলছি করিডর করবে, কারণ করিডর তো হয়ে আছে অনেকদিন আগে থেকে, হ্যাঁ, দ্যাট ইজ ডান। ওটা তো শুধু জিটিওটা ক্রস করার অপেক্ষা। হ্যাঁ। এটা নতুন করে ওরা জানি না কেন হাইলাইট করছে, হ্যাঁ। ভোটের রাজনীতি হয়তো। আচ্ছা। কিন্তু এটা তো করিডর তো অলরেডি ডান, তুমি তো দেখেছো পাঞ্জাবের সাথে থেকে হয়ে এসে আমার হাইওয়ে ক্রস করছে 100 বার, তা হ্যাঁ। হচ্ছে কেন বলছি, এটা তো গত 5 বছর থেকে হয়ে শেষের দিকে, হ্যাঁ। এটা তো হয়ে গেছে ফিনিশ, হ্যাঁ, এটা তাহলে নতুন কিছু নয় কিন্তু। নতুন লগ্নি কি সম্ভাবনা তুমি দেখছো? দেখো নতুন লগ্নি, ওই যে বললাম লগ্নি করতে গেলে তো শুধু দাদা দেখো অনেক কিছু লাগে। এক হচ্ছে পশ্চিমবঙ্গের, দেখো আমি বলছি যে যা আমাদের যে জনভিত্তি, সেই হিসাবে মাস ডেন্সিটি রেশিওতে যদি ল্যান্ড ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমাদের ল্যান্ড এখানে কম্পারেটিভলি অনেক কম। আমাদের যত পপুলেশন সেই হিসাবে ল্যান্ড কিন্তু আমাদের সেই ফাঁকা ল্যান্ড অনেক কম। আজকে অন্যান্য স্টেটে যেখানে লোক সংখ্যা কম, ল্যান্ড বেশি, তাদের কিন্তু ল্যান্ড দেওয়াটা ইজি। আমি কমন সেন্সে যেটুকু বুঝি, খুব যে পড়াশোনা করে বলছি না, কিন্তু ল্যান্ড ব্যাংক তো একটা থাকবে ল্যান্ড ব্যাংক ইন্ডাস্ট্রির আছে, জন্য। কিন্তু বললো আমাদের ল্যান্ড ব্যাংক অনেক কম দাদা, যেটা অন্যান্য স্টেটের ল্যান্ড ব্যাংক আজকে উড়িষ্যা বলো, গুজরাট, তাদের ল্যান্ড ব্যাংকের জায়গা কিন্তু না, অনেক কিন্তু বেশি। এটা পলিসিটাও তো ভুল। ধরো আমি 5,000 কোটি টাকা লগ্নি করব, আমি গিয়ে চাষির সঙ্গে কথা বলবো, চারদিকে কিনে নেবে আর মাঝখানে একটা জায়গা রেখে দেবে, তারপরে ব্ল্যাকমেলিং করবে, তো কোথায় যাব আমি? তাহলে এইটার জন্য কি পরিকল্পনা? যে তুমি যেটা বলছো সেটা ঠিক কথা। আমি যদি ইনভেস্ট করব তাহলে আমি কেন এইভাবে যাব? আমি সিঙ্গেল উইন্ডোর যে কথাটা তোমাকে বললাম, এইটা তোমরা কেন বিশ্বাস করাতে পারছো না মানুষকে যারা ইনভেস্টমেন্ট করছে? কুলু সাবমিট করলে তো হবে না দাদা। না, আমরা ডেফিনেটলি করছি বা করছি না এমন নয়, কিন্তু আমি যেটুকু দেখেছি ল্যান্ডের সাবজেক্ট, যে ল্যান্ডের যে ব্যাপারটা তুমি বলছো খুব কমপ্লিকেটেড, আমি এখনো ধরে উঠতে পারিনি, কিন্তু এটুকু বুঝেছি যে খুব কমপ্লিকেটেড। আমি তুমি তোমার চার্জশিটের আগে আমি বলছি একটা কথা, তুমি আমরা মানুষরা কিরকম, এখানে একটা জায়গা আছে, নাম করছেন ইন্ডাস্ট্রিয়াল প্লট, আজ থেকে 40 বছর আগে তাকে ইন্ডাস্ট্রি করার জন্য দেওয়া হয়েছিল ইয়েতে। সেই ভদ্রলোক সে, তুমি জানো তারা এখানকার তারা এমনি স্ট্যাম্প পেপারে, একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে জমি বিক্রি করে দিয়েছে, সেখানে বড় বড় হসপিটাল, হোটেল সব হয়ে রয়েছে। তো এবার জনবসতি হয়ে গেছে তার মধ্যে, তাদের কোনো না, তারা জীবনে না পাবে কাগজ, না কি করবে, হয় তাদেরকে উচ্ছেদ করতে হবে, সেটা সম্ভব না কোনোভাবে। এবার অসুবিধা বিশাল বড় ইয়ে হয়ে গেছে সব। আবার সে কিনেছো, আমি যদি বলো সে কিনে, আমি তো তাকে বলি সে কিনেছে কেন? তোমার আমার অনেকেরই পরিচিত আছে, তুমি সস্তায় পেয়েছো বলে কিনেছো, কিন্তু তোমার কি উচিত হয়েছে এটা? একদম না, মানে আমি যে পারপাসের জন্য। এবার এখন যদি তুমি বল, আমাদের চরিত্রটা কি জানো দাদা, আমাদের চরিত্রটা দ্বিচারিতা। আমাদের চরিত্র, তুমি যখন তুমি বাজারে যাবে, তুমি যদি কোনো ফুটপাতের যখন ফুটপাত দেখবে দখল করে আছে ইয়েতে, তুমি গালাগাল দিতে দিতে যাবে যে এই সব তোলাবাজ, সব পয়সা নিয়ে হকার বসিয়ে দিয়েছে। আবার তুমি তখন তাদেরকে যখন সরাতে যাবে, তখন থেকে বারান্দার ব্যালকনিতে দাঁড়িয়ে বউকে বলছে দেখছো করে খাচ্ছিল, লোকগুলোকে তুলে দিল। এই দ্বিচারিতার থেকে দাদা সমাজকে বেরোতে হবে। এই ব্যাপারটা অনেকটা এইরকম। একদম মানে উন্নয়ন কিন্তু এটাকে মানে এটা ডিজার্ভ করে, এবং এটাকে তোমাকে মানে অ্যাকসেপ্ট করতে হবে। এবং হ্যাঁ, এটা ভালো হয় যদি পুনর্বাসন করা যায়, একদম, এবং সেটা যদি টেন্ডার করা যায়। তোমার সঙ্গে একদম একমত। কিন্তু পুনর্বাসন কথাটা মধ্যেও একটু, আমি পুনর্বাসন কথাটাকে, আমরা ব্যাপার হচ্ছে দেখো, আজকে পুনর্বাসন কথাটা বা নয়, আমরা তাদেরকে, আমি চাইছি যেমন ধরো এখানে যা অনেক হকার আছে, ঠিক আছে, তোমার মনে আছে দাদা, আমি যেদিন রেডিও চেয়ারে বসেছিলাম, আমি তারপর কিছুটা পরিষ্কার করতে, এবং তোমার মনে আছে আমি প্রথম আমি যে যদি তো সো কল যদি ভাঙাভাঙি করেছিলাম, আমাদের যে পার্টির ধ্বজা আমি ধরে আছি আজকে, তাদের ক্লাব না, তাদের পার্টি অফিস ভেঙে আমি শুরু করেছিলাম। একদম, আই হ্যাড দ্যাট গাটস। সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েটও করেছিল, সবাই একদম, এবং করে তো ইয়েতে। তো ব্যাপার সেটা না, কিন্তু ব্যাপারটা যে করতে গেলে, ভালো কিছু করতে গেলে দাদা একটু তো সহনশীলতা লাগবে। 100 বার। তো হ্যাঁ, সমালোচনার সঙ্গে আলোচনাটাও করতে হবে। একদম। আমরা
না, অনেকে বলতে চায়, অনেকে বলছে যে হকারদেরকে আমরা নাকি উচ্ছেদ করতে। ইটস নট দ্যাট দাদা, উচ্ছেদ নয়, আমরা দুটোর কোনোটাতেই আমি সহমত নই ল্যাঙ্গুয়েজে। আমরা তোমাকে বলছি দাদা, দায়িত্ব নিয়েই বলছি যে আমরা ওখানে এত সুন্দর ব্যবস্থা করবো। আজকে দুর্গাপুরে আমরা সব একরকম দেখতে কিয়স্ক করবো, অ্যান্ড দ্যাটস অলরেডি ডান। আমরা অনেক পয়সা খরচ করে আমাদের স্যাম্পল বানানো হয়ে গেছে, এবার কিন্তু টেন্ডারিং হয়ে গেছে। এতে অভিযোগ হচ্ছে লাভ কি হবে, মানে নেবে তো সেই তৃণমূলের নেতারা। আজকে তুমি আমাকে বলো জংশনের পাশে আমি তোমাকে বলছি কারা দখল করেছে। আমি তোমাকে বলছি ইটস নট অ্যাবসলিউটলি নট দ্যাট কোনো তৃণমূলের নেতা পেতেন। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি সব সময় বলি এই কথাটা, আমি যদি থাকি বা আমি যতক্ষণ আছি এরকম কোনো একটাও হবে না। দায়িত্ব নিয়ে বলছি যারা আছে তারাই তাদের মধ্যে থেকেই থাকবে 100%। আমি দায়িত্ব নিয়ে বলছি তোমাকে এখানে বলে, তার বাইরে একটা যদি নাম আসে তুমি আমাকে এসে দেশে প্রশ্ন করবে, আমি তোমাকে এইখানে সেই মুহূর্তে সেই কাগজ তোমাকে আমি ছেড়ে দিয়ে চলে যাবো জায়গাটা। আমি দায়িত্ব, এটা কিন্তু বড় কথা, মানে যদি হয় তাহলে শহরের চেহারাটাও পাল্টাবে এবং তারাও একটা স্থায়িত্ব পাবে এবং একটা মানুষের সত্যি সত্যি করে একটা রোজগারের জায়গাটাও হবে। তাকে কেউ কোনোদিন আঙুল তুলে বলতে পারবে না তুমি এখানে আনওয়ান্টেড তুমি বেরিয়ে যাও, ইটস নট দ্যাট। কিন্তু তার সুযোগ নিয়ে সে তার কাকা চাচা মামা একজন ছিল, চারজনকে নিয়ে এই যেহেতু শুনে নিয়েছে যেখানে এই হবে বসে বসে আমাদের অলরেডি উই হ্যাড এ চ্যাট, উই হ্যাভ এ চ্যাট আওয়ারসেলফ। আমাদের আজ থেকে 1.5-2 বছর আগে বানানো আছে আমাদের কাছে, আমাদের রীতিমতো ড্রোন ম্যাপিং করে সবকিছু রাখা আছে। আমরা ডেফিনেটলি করব এবং তার বাইরেও করব যেখানে যেখানে জায়গা আছে, এবং যারা আছে তাদের মধ্যে থেকে কোনো নেতা কোনো কারো চামচা বা বেলচার কোনো হাত হবে না। আমি ব্যক্তিগতভাবে বলছি, তুমি আমাকে চেনো জানো দাদা, আমি দ্ব্যর্থহীনভাবে বলছি সেটা হবে। আমরা তাদের থেকে রিজনেবল পয়সা নেবো, ভাড়া নেবো, এবং তাকে দিতে থাকবে, সে দিতে হবে তাকে সেই টাকাটা। তাহলেই তো ইয়েস, নইলে তো সে সেটা তার মেইনটেনেন্স করতে হবে। আই উইল ডু দ্যাট, লেটস সি। আচ্ছা, আমি এই যে এডিডি এর উপরে আসার আগে আমার একটা প্রশ্ন ছিল, যে একদিন তোমার হোটেলে কথা হচ্ছিল, তুমি বললে দাদা তুমি বলো যে কাজ হয়েছে কিনা। ইয়েস, আমি তোমাকে আজকেও স্বীকার করছি যে দুর্গাপুরে কাজ তোমার আমলে দেখা যাচ্ছে, কিন্তু দুটো জিনিস। আচ্ছা, তুমি আমরা এডিডি কিন্তু আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, আমি খুব বোল্ডলি দায়িত্ব নিয়ে বলছি, তুমি দুর্গাপুরটা দেখেছো, চোখে দেখেছো, তুমি এই কুলটি থেকে আরম্ভ করে দুর্গাপুর পর্যন্ত। আমি আসছি, আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে দুর্গাপুরে মানুষ যখন ঢুকতো তখন দুর্গাপুরে ডিভিসি মোড়ে মানুষ শুয়োরের একটা দেখতো, ঠিক আছে। আজকে সেই জায়গাতে ধরো অনেকগুলো মানে তোমার কি নাম হচ্ছে বিউটিফিকেশনের কাজ হয়েছে, স্ট্যান্ড হয়েছে, ওয়েট করছে মানুষ, এটা একটা দিক। যে বনটা হয়েছে খুব ভালো হয়েছে, কিন্তু আমার একটা মানে প্রশ্ন এটা, মানে আমি যেটা জানতে চাইছি যে এই যে খাটাল, এই যে দুর্গাপুর টাউনশিপ থেকে শুরু করে তোমার এই যে ডিভিসি মোড়ের ওই পারে যে জায়গাটাতে তুমি বলেছিলে যে বিওজিলে জায়গাটা নিয়ে বাস টার্মিনাস হবে, এই একটা সভ্য শহরে এইভাবে এতগুলো খাটাল, এইটা কি ভোটে রাজনীতির জন্য তোমরা হাত দিতে পারছো না? যদি তো আমি বলি যে তুমি যেটা বললে আমাকে যে দোকানগুলো আমরা ভাঙলাম, তখন বললো যে গরিব মানুষের এটা হচ্ছে, তাও তো ভাঙা হয়েছিল, আজকে সেই জায়গাটা পরিষ্কার হয়েছে, তার জায়গাতে তুমি বলছো যে এইগুলো স্টলগুলো বা কেউগুলো করে নিলাম করবে। আমি বলছি একটা শহরের মধ্যে, হ্যাঁ আমরা বলছি তারা কিন্তু এখনো সেখানেই আছে। হ্যাঁ, আমরা প্রপারটা প্লেস করার পরে ডেফিনেটলি তাদেরকে বলি তোমরা ভাই এখান ছিল ওখানে 100 বার। তাহলে এই রকম করে আমার মনে আছে যে 20 বছর আগে তোমার কি নাম হচ্ছে জয়দেবের পাশে ভারতীর লাস্টের দিকে একটা টাউনশিপ থেকে যতগুলো খাটাল ছিল, সেই খাটালগুলোকে তুলে ওইখানে শিফট করা হয়েছিল। আজকে একটা শহরের মধ্যে এতগুলো খাটাল, এই যে তুমি ডিভিসি মোড় থেকে যাও শিব মন্দির পর্যন্ত, তুমি দু সাইডে খাটাল, এইটার কি তোমার কি রাজনৈতিক ইচ্ছার শক্তি নেই, না ভোটের রাজনীতির জন্য কিছু করছো? আমি শিশু দাদা, আমি 1 বছর হলো এসেছি, এত কিছু আমি একদিনে করে ফেলতে পারবো না, বা আমি থেকে গেলেও যে আগামী 5 বছরে সব করে ফেলতে পারবো, 10 বছর সব, ইটস নট দ্যাট, ঠিক আছে। কিন্তু আমার ইচ্ছা শক্তি আছে, আমি চেষ্টা এই তুমি জানো আমি
এই 1 বছরে আমি কি কি করেছি তোমার চোখের সামনে হ্যাঁ, না, আছে। ঠিক আছে, খাটালটা কিন্তু নিয়ে আমি যেহেতু তোমাকে- কাজ করেছো বলে প্রত্যাশা হয়েছে। Yes, right. আমি এটা একটা আমি আমি ব্যাপার। আমি যেটা তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যেটা আমি বলছো specifically যে বলছি তুমি তোমাকে। যদি ডিমোলেশন করতে পারো শাসক পার্টি অফিস থেকে শুরু করে যারা ইনক্রোচমেন্ট করেছে সেই জায়গাগুলো, তাহলে এই সাহসটাও করতে হবে যে তাদের, আমি আবার আমি বলছি, আমি তোমাকে জেলে বলছি, হ্যাঁ। আমরা তোমাকে শুনে নাও তুমি ব্যাপারটা, যে তুমি বলছো হাত দিতে পারো না, হ্যাঁ। দেখো হাত দেওয়াটা আলাদা জিনিস। আমি আসার পরে কিছু কিছু নতুন জিনিস আমি চালু করেছি এডিডিএতে আর কি। যেমন ধরো আমরা প্রত্যেক মাসে, এটা গত 4-5 মাস ধরে, 4 মাস বোধহয় হয়েছে, আমরা প্রত্যেক মানে ইভেন ডিএসপি সিনিয়র মোস্ট অফিসার, এনএইচআর সিনিয়র মোস্ট অফিসার, আমি নিজে থাকি, কর্পোরেশনের যে হেড তাকে ডাকা হয়, এক ডিএম বা এডিএম লেভেলের কেউ থাকেন, আমি চেষ্টা করি মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদারকেও এখানে রাখতে। আমরা মাসে করে একটা বসি এখানে, এবং সেখানে আমি তোমাকে বলতে পারি, তুমি জেনে নিতে পারো, আমি 2 বার অ্যাপিল করেছি যে আমাকে জায়গা দেওয়া হোক, যাতে আমি খাটালগুলোকে প্রপারলি করতে পারি। আমি অলরেডি অন মানে প্রসেস, কিন্তু একদিনে তো সবকিছু হয়ে যাবে না দাদা। এবার আমি এতটাও জানতাম না, এবং চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমি এই প্রচারে গিয়েই আমি দেখলাম, বাস অনেক কিছু চোখ খুললো আমার কাছে। তার মধ্যে আমি খাটাল সমস্যাটা যে আমি যা দেখতাম তার থেকেও বেশি সেটা আমি বুঝতে পারলাম অনেক মানে অনেক আর বেশি। এবং শহরে ঢোকার দুঃখের মুখে সঙ্গে বলছি যে আমরা এতটাই বধির হয়ে গেছি যে আমার চোখে পড়েছে যে চিলড্রেন পার্ক, বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক করে দেওয়া হয়েছে, তার মধ্যেও খাটাল হয়ে গেছে। মানে সেম টু দ্য সোসাইটি। না না, এটা তুমি সেম টু দ্য সোসাইটি বলছো না, সেম টু দ্য কর্পোরেশন। আমি তোমাকে একটা জিনিস জানতে চাইছি, এই যে সবকিছু হচ্ছে, জনপ্রতিনিধিরা যারা আছে তাদের অভিযোগ হচ্ছে যে তারা জমিগুলো বিক্রি করে দিয়েছে, তাদের উপরে তাদের একটা সদিচ্ছা যদি থাকতো তাহলে এত ইনক্রোচমেন্ট দুর্গাপুরে হতো না। এইটা কোথাও না কোথাও তাদের মানে কি মানে সহযোগিতায় এটা হয়েছে বলে এটা অভিযোগ। এটা দাদা হচ্ছে এটা কিছুটা মানুষের আদিম প্রবৃত্তি বলতে পারে, আদি অকৃত্রিম কাল থেকে চলছে, যে ক্ষমতায় ছিল বা আছে বা থাকবে এই কম বেশি। কিন্তু আমি তোমাকে, তুমি জানো, তুমি জেনেই হয়তো প্রশ্নটা করছো, আই এম ভেরি স্ট্রিক্ট ইন দিস পয়েন্ট, এবং আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যেটা বা যাকে বা যেভাবে ইন্ডিকেট করছো, তুমি হয়ে যাক সব। আমাকে তো এখন ছেড়ে আসতে হয়েছে চেয়ার, আমি যদি আসি তুমি দেখতে পাবে কি হতে পারে, তুমি দেখবে। আমি এবার তোমার সঙ্গে মানে একদম এডিডি নিয়ে কিছু আমার কাছে স্পেসিফিক প্রশ্ন এসছে, সেটা আমি একটু চাই যে তুমি এটা ক্লিয়ার করে দাও। আচ্ছা দাদা, তুমি তো এডিডি এর চেয়ারম্যান, বাম জামানাতে এডিডি এর গঠনটা কেন হয়েছিল বলো তো? তুমি কি আমি দাদা আমি মানে সব কোনো আইডিয়াও ছিল না। মানে এডিডি এর ভূমিকা করতে বুঝি যে একটা ডেভেলপমেন্ট, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট, যেগুলো ডেভেলপমেন্ট অথরিটি সেটা একটা টোটাল আপলিফমেন্ট অফ মানে মেইনলি ইনফ্রাস্ট্রাকচারাল। হ্যাঁ, না কিন্তু আমরা যখন এইখানে বিনয় কৃষ্ণ চৌধুরী যখন এইখানকার মানে তুমি যে চেয়ারটাতে বসো সেই চেয়ারটাতে বিনয় বাবু বসতেন। আমি বাইদে ভাই একটা কথা বলি তোমাকে, তুমি বললে আমার জীবনে এটা একটা অনেক বড় পাওয়া। হ্যাঁ, 7 নম্বরে আমার নাম লেখা আছে, আমি খুব গর্ব লাগে। আমি তোমাকে বলছি আমার নাম আছে সেখানে বিনয় বাবুর নাম। আমি এইটাই ঠিক সেই রকম যেটাতে নেতাজি যেরকম নেতাজি কলকাতার কর্পোরেশনের চেয়ারম্যান আর ফিরাদ হকিম আছেন, আমি এইটাও কিন্তু একটা পাওনা। কিন্তু বলো, আমি বললাম তাহলে ভাবতেই পারি না আমরা ওনার সঙ্গে আমার বিনয় বাবুর সময় আমরা তো ছিলাম, তো আমরা যখন আলোচনা করতাম তখন আমরা জেনেছিলাম যে এডিডিএ করা হয়েছিল যে সেন্টার থেকে যে প্রজেক্টগুলো আসবে বা যে ফান্ডগুলো আসবে সেই প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করা আর ফান্ডগুলোকে ম্যানেজ করা। এইটা ছিল মূল ব্যাপার, যে ধরো জলের পরিযোজনা বা এই যে ধসের সিস্টেম মানে যা কিছু ছিল। এখন লাস্ট আমি তাপসদাও যখন ছিলে বা তুমি ছিল, মূলত যে ফান্ড আনার ব্যাপারটা সেটা দিল্লি থেকে আনতে হয়। দিল্লির সঙ্গে তোমাদের সম্পর্ক ভালো নেই, বা দিল্লি থেকে তোমরা বলো যে আমরা কোনো টাকা বা কোনো সহযোগিতা পাই না, ওরা বাংলা বিদ্বেষী, ঠিক আছে? তাহলে আমার একটা সিম্পল প্রশ্ন, যে আজকে এডিডি এর তাহলে প্রাসঙ্গিকতাটা কোথায় থাকছে এক, এবং এডিডিএ কে এই যে পরিচালনা
এই পরিচালনার যে টাকাগুলো আসছে বা লাগছে বা যে খরচগুলো হচ্ছে, যে ধরো সিও আছে, তোমরা আছে, গাড়ি আছে, অমুক আছে, তমুক আছে, এইখানকার জমি হস্তান্তরণের অধিকার তোমাদের নেই। যা কিছু বললে তোমরা বলছো হুডকোর সঙ্গে কথা বলুন, কলকাতার সঙ্গে কথা বলো। তাহলে কি সিস্টেমে আজকের ডেটে এডিডিএ সার্ভাইভ করবে, বা এডিডি এর ভূমিকাটা কি? এই রাস্তাঘাট যা কিছু হচ্ছে, এটা দুটো তুমি ব্যাপারটা ঠিক কোশ্চেনটা তুমি ভাবছো খরচটা কি করেছে না, আমি এটা জানতে চাইছি। আমার প্রথম এটা জানার যে এডিডিএ যদি সেন্ট্রালের সঙ্গে যদি মানে তোমাদের সংঘাত আছে, তাহলে সেন্ট্রালের প্রজেক্ট তো আসছে না। আর এডিডি এর যে ধরো ফান্ডগুলো, কেন্দ্রীয় ফান্ডগুলো যেগুলো আছে, সেইগুলোকে ইমপ্লিমেন্ট যে প্রজেক্টগুলো আছে, যেমনি ধরো একটা প্রজেক্টের কথা আমি বলতে পারি যে রানীগঞ্জ অ্যাকশন প্ল্যান। রানীগঞ্জ অ্যাকশন প্ল্যান তোমার 2009 সালে পাস হয়েছিল। ওইখানে 33,000 লোকের মানে রিহ্যাবিলিটেশনের একটা প্রজেক্ট ছিল, ঠিক আছে। তাতে আমার কাছে যা ডাটা আছে 2,620 কোটি টাকা এসছিল তো। আমি দেখো এটা জানি না, এটা আমার আগের ব্যাপার। আমি এটাই তোমাকে বলতে চাইছি যে এই টাকাটা এসছিল এবং দুটো প্ল্যান একসঙ্গে হয়েছিল, রানীগঞ্জ প্ল্যান এবং ঝরিয়া প্ল্যান। ঝরিয়া আজকে 3rd স্টেজে কাজ করছে। রানীগঞ্জে প্ল্যান্টের কোনো কাজ হয়নি রানীগঞ্জ অ্যাকশন প্ল্যানে, এবং ওইখানে যে টাকাগুলো ছিল জামুরিয়া বাহাদুরপুরে যে একটা হাফ ডান প্রজেক্ট আছে, তারপরে তারা মালিকগুলো টাকা নিয়ে পালিয়ে গেছে, কোনো প্রজেক্ট নেই। এই যে রিহ্যাবিলিটেশনের কাজগুলো আজকে তোমার রানীগঞ্জে যে পুরো শহরটাকে, এটা আমি তোমাকে খুব আন্তরিকভাবে বলবো, এটা আমি সিরিয়াসলি বিন্দু বিসর্গ এটা সম্বন্ধে আমার খুব একটা ওয়াকি, যেটা এটা আমার আগের ব্যাপার। আমি খুব একটা ওয়াকি, কিন্তু তোমাকে যেটা যদি আমি একটা জিনিস বলতে পারি এটা ব্যাপারে, যদি এর সঙ্গে আমরা প্রচুর ফ্ল্যাট মানে আমরা রেডি পেয়েছি, আমরা হ্যান্ডওভার নিয়েছি, জানি না এই প্রজেক্টের মধ্যে সেটা আছে কিনা। তুমি দেখতে পারো বিমানবন্দর নগরীর মধ্যে প্রচুর ফ্ল্যাট আছে। আমি তো ওইটার কথা বলছি না, আমি তো বলছি তুমি জামুরিয়াতে দেখবে বাহাদুরপুর বলে একটা তিনটে ওরকম তিনটে জায়গা আছে, তার মধ্যে তাহলে এই যে রানীগঞ্জের আজকে তো তোমরা এই যে পরশুদিনও বারাবানিতে ধস হয়েছে, রানীগঞ্জ একটা ধসপ্রবণ জায়গা। ওইখানে সবাই বলছে যে রানীগঞ্জ মানে কে শিফট করতে হবে, এই কাজটা তো এডিডি এর কাজ। আমরা তো না শিফট করতে হবে, তার জন্য আমরা কিন্তু কতগুলো ব্যাপার আছে দাদা। রানীগঞ্জকে শিফট করতে হবে, কিন্তু যদি লোকাল লোকের সহযোগিতা না, আমি তোমাকে বলছি, আমি এর সঙ্গে কিন্তু লিঙ্ক কিনা আমি জানি না, বোধহয় হতেও পারে নাও হতে পারে। আমি তোমাকে বলছি, যেমন তুমি জামুরিয়াতে এক জায়গাগুলোর নাম আমার মনে পড়ছে না, যেমন তুমি দেখবে এখানে আমাদের, তুমি যখন এয়ারপোর্টে যাবে প্রচুর দেখবে ফ্ল্যাট হয়ে তৈরি। আমার মনে হয় আমরা বলি রানীগঞ্জ কি এক প্রজেক্টটা নাম রানীগঞ্জ অ্যাকশন প্ল্যানের যে প্রজেক্টটা ছিল, তার মধ্যে কি নামে জানি না, কিন্তু আমরা প্রচুর ফ্ল্যাট বানিয়ে, ওরা কিন্তু যাওয়ার লোক নেই। আমি তোমাকে বলছি, 1 মিনিট বলে নি, যাওয়ার ওখানে কোনো লোক নেই, এবং তাদেরকে যে বুঝিয়ে নিয়ে যেতে হবে, এটা আমি সেই ইয়েটাও আমরা নতুন কিছু প্ল্যান পাঠিয়ে, যদি সেটা হয়, আমরা বলছি আমরা ইয়ের জন্য স্যাংশনের জন্য পাঠিয়েছি যে আমরা পার ফ্যামিলি 2টো করে ফ্ল্যাট দেব। হ্যাঁ, 2টো ফ্ল্যাট 10 লাখ টাকা এবং রানীগঞ্জকে পুরো শিফট করব। এবার ওইগুলোকে তোমরা ওপেন কাস্ট যারা মাইনিং করছে তাদেরকে রানীগঞ্জে কাজ করার ছুট দেওয়া হচ্ছে, মানে শহরটা ওরা 9 তারিখে বিক্ষোভ করছে, রানীগঞ্জের লোকেরা 9 তারিখে নিজের শহরটা বাঁচাবার জন্য পথে নামছে। আমি বলছি এডিডি এর তো এই যে প্রজেক্টটা শিফটিং এর প্রজেক্টের কোনো গ্রস প্ল্যানিং আমাদের কাছে কিছু দেয়নি। আমাদের কাছে যে ডিরেকশনটা আছে যে একটা 500 বোধহয় 500 মিটার বা 300 মিটার পর্যন্ত আমরা কোনো প্ল্যান স্যাংশন, কিন্তু রানীগঞ্জ কেন কোনো একটা ম্যাপ দিয়ে দিয়েছে আমাদের ইয়ে থেকে, একটা ম্যাপ দেওয়া আছে, আমরা তার সেই মধ্যে কিন্তু কোনো স্যাংশন দিই না। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আমরা, এবং সাধারণ লোকের রানী এবার ইললিগালি অনেকে করে নিচ্ছে, তাতে তো ধস কমবে না, ধস বাড়তে পারে। তা আমরা নিজের একটা রিসেন্টলি একটা চিন্তা করেছি রানীগঞ্জের অনেক লোকের সঙ্গে, যা আমি চেম্বার অফ কমার্স যেহেতু আমিও আছি, যে আমরা কিছু যেই জায়গাগুলো ওরা চাইবে, আমরা এনআইটির সঙ্গে আমরা কথা বলেছি। এনআইটি যদি আমাদেরকে সার্টিফাই করে দেয়, তার এনআইটি যে পয়সা করিয়ে নিয়ে ওরা মেপে ঝুঁকে ওদের যে সায়েন্স ইয়ে করে টেকনোলজি অ্যাপ্লাই করে, যে না এই জায়গাটা তুমি দিতে পারো, এটা 500 মিটারের ভিতরে হলেও তুমি দিতে পারো, আমরা তাকে দেবো বলে আমরা হয়তো ঠিক করব। এখন এটা ফাইনাল হলেন, কিন্তু আমরা এই প্রসেসে এগোচ্ছি, তোমাকে বলি এটা ওরা জানে। তাহলে মানে রানীগঞ্জ অ্যাকশন প্ল্যান এখন কি পরিস্থিতিতে? রানীগঞ্জ অ্যাকশন প্ল্যান নিয়ে আলাদা করে আমি কিছু জানি না দাদা। তাহলে পুরনো ফ্ল্যাট, মানে ধরো 33,000 লোককে শিফট করতে হবে,
ম্যাডাম বলেছেন 10,000 লোককে শিফট করব, 2টো করে ফ্ল্যাট দেব, 10 লাখ করে টাকা দেব, বাকি 20 লাখ লোকের 20,000 লোকের কি হবে? মানে আমার কাছে ডাটা আছে না, এটা আমি দেখো, আমি যেটা ওয়াকিবহল নই, ম্যাডাম কি বলেছেন আমি সেটাও জানি না। আমি আরএসপি, আমার যেটা প্রজেক্টটা নাম হচ্ছে রানীগঞ্জ আরএসপি বলি, গোটা শহরটাকে যদি সেই প্রজেক্ট আজকে গোটা শহরটাকে তোমাকে ধস প্রবণ এলাকা হিসেবে শিফট করতে হবে, এবং রানীগঞ্জের স্থানীয় মানুষরা নিজেদের শহরটাকে বাঁচাতে চাইছে, কিন্তু বাঁচবে কি করে? কেন সমস্ত ওপেন কাস্টকে ওইখানে মাইনিং এর জন্য জায়গা দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে দেখো, ওপেন কাস্টকে যদি জায়গা দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা নিশ্চয়ই তাদের ওইদিকে গ্রামের দিকে, প্রাইভেট যারা মাইনিং করছে তাদেরকে দিয়ে দেওয়া, যাই দিক গভর্নমেন্ট তো অ্যাপ্রুভ করছে, হ্যাঁ, সে প্রাইভেট করুক আর ইসিএল করুক, এটা তো এডিডি এর শিফটিং করার, মানে ওইখানে যদি এটা মাস্টার প্রজেক্ট হবে, মাস্টার প্রজেক্ট সেটা কবে হবে সেরকম কিছু, আমি সত্যি কথা বলছি তোমাকে, আমার যেটুকু জ্ঞানে আছে যে আমাদের প্রচুর ফ্ল্যাট আমাদেরকে হ্যান্ডওভার করা হয়েছে, টু হ্যান্ড ওভার সামওয়ান এলস উইথ ওদের যা ইনস্ট্রাকশন দিবে সেইভাবে। তো আমরা সেটা নিয়ে আমরা শুধু পাহারা দিচ্ছি যে ওইগুলো, এই কথাটা তো তোমার এমএমসির উপরেও লাগছে। আজকে ধরো এত সুন্দর একটা মানে ঐতিহ্যপূর্ণ একটা টাউনশিপ, ঠিক আছে, আমরা কি রানীগঞ্জ থেকে শিফট করে গেলাম? আমরা রানীগঞ্জে, তুমি তো বলছো তোমার কাছে ডাটা নেই। না, আমার কাছে ডাটা নেই, আমি তোমাকে আমার কাছে এক মিনিট বলিনি আমি তোমাকে, আমার কাছে যেটা আছে সেটা আমাদের কাছে অনেক ফ্ল্যাট আমরা হ্যান্ডওভার নিয়েছি, যেগুলো আমরা মানে পাহারা দিচ্ছি। কেন নিয়েছো? না, ওই যে বললাম যে ওই যে মাইনিং থেকে দিয়েছে, যে ওই ইয়ের জন্য আমাদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য, কোলিয়ারি লোকদের জন্য, কিন্তু তারা আসতে চাইছে না। এবার তাদেরকে তখন কথা হয়েছিল একটা করে ফ্ল্যাট দেবে। আমি নিজে ফ্ল্যাটগুলো দেখে এসেছি, ইটস এ বিউটিফুল ফ্ল্যাট। পরবর্তীকালে আমারও মনে হয়েছে, কারণ আজ থেকে যখন 8-10 বছর আগে করেছিল সেই ফ্যামিলি তখন এক্সটেনশন হয়েছে, ছেলে বিয়ে করেছে, তো আমরা প্রপোজাল পাঠিয়েছি। আমরা এটা অনেক মেজর স্কেলে, একটা না অন্তত 6টা-8টা মিটিং হয়েছে, যে আমরা প্রপোজাল পাঠিয়েছি যে এটা 2টো করে ফ্ল্যাট দেবো একটা ফ্যামিলিতে। এবার যাদেরকে দেওয়া হবে তারা যদি না নেয়, তারা না আসে, এবার গায়ের জন্য বানানো হলো তো উইথ দ্য হোপ যে ওরা আসবে। তারা আসছে না, তো তুমি আজকে এখানে আছো, তোমাকে যদি বলা হয় ভাই তোমাকে চলো, তোমাকে আমি পানাগড়ে রেল লাইনের পারে তোমার থেকে ডাবল জমি দিচ্ছি, তুমি কি যাবে? যাবে না। যদি ওই জমিটা দখল করা থাকে, এই জমিটা, তাহলে আমাকে তো বাধ্য। আমার তুমি যদি শোন, আমি তোমাকে বাধ্য তো অনেক কিছু, ওই যে বললাম এই তো হকার উচ্ছেদের মতো ব্যাপার হয়ে গেল, তখন তোমাকে উচ্ছেদ করতে হবে, তখন তুমি আবার বলবে বেলায় শার্ট করে খাচ্ছিল কেন মারছিস, তাই তো চরিত্র আমাদের ওই যে দ্বিচারিতা, সেটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা এডিডি এর পক্ষে সিরিয়াস কাজ। কেন এতগুলো টাকা লগ্নি হয়েছে? আমরা অ্যাবাইড বাই, আমরা তোমাকে বলি আমরা সেই কাজটাই করব যেটা ইনস্ট্রাকশন আসবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট থেকে। আমরা নিজেরা কোনো পলিসি এর জন্য বানাবো না। আমি তো এটাই বলতে চাইছিলাম তখন থেকে, যে স্টেট গভর্নমেন্টের সঙ্গে স্টেট তোমাদের তো কথাবার্তা আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা পাঠিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কোনো এডিডি এর কোনো কমিউনিকেশন আছে? 100%। যদি এটাই সেটা হয়, আজ থেকে 3-4 মাস আগে আমরা তখন এই ডিসিশন নিয়ে আমরা পাঠিয়েছি স্টেট গভর্নমেন্ট সেটা সেন্ট্রালে পাঠিয়েছে ফর অ্যাপ্রুভাল। সেটা এলেই আমরা আবার চেষ্টা করব যাতে লোকগুলো আসে, যাতে লোকগুলো এসে ফ্ল্যাটগুলো, রানীগঞ্জ খালি হবে। রানীগঞ্জ নেই, এটা আমি বলছি, ধরো এটা হচ্ছে রানীগঞ্জের সঙ্গে সম্পর্ক নেই, এটা রানীগঞ্জ, এটা হচ্ছে যারা ধরো ইসিএল এর যে গ্রামেগঞ্জে যে ইয়ে হচ্ছে, যে কলিয়ারির যেগুলো, আমি শহরের কথা বলছি না, আমি বলছি তোমাকে রুরাল বেল্টের কথা, সেখানকার লোকদের জন্য। রানীগঞ্জ শহরের কথাটা কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি কিছু জানি না। রানীগঞ্জ শহরটা নিয়ে কিন্তু আমার কাছে কোনো রিহ্যাবিলিটেশন কোনো প্ল্যান, ওটা আমরা যেটা শুনলাম যে 9 তারিখে তারা রানীগঞ্জের লোকেরা একটা এজিটেশন করছে যে আমাদের শহর আমরা বাঁচাবো। কারণ হচ্ছে ওই শহরটাতে কিভাবে বাঁচাবে? আন্দোলন করে বাঁচাবে। আন্দোলন করে তো আর ধস আটকাতে পারবে না। ধস তো এমনিতেও আটকানো যাচ্ছে না, দুদিন আগেই তো বারাবণীতে বারাবণী ছেড়ে দাও, রানীগঞ্জ শহরের কথা বলছি। রানীগঞ্জ হয়েছে এমনও হয়, আমি জানি যে পুকুরের জল হঠাৎ ঢুকে গেল, শহরের কথা বলছি। তা এটা আন্দোলন করে তো শহরটা বাঁচবে, তা এটাকে বাঁচাবে কিভাবে? এইটাইতে যে জমিগুলো ধরো যারা দখল করে বানিয়েছে তাদের রিহ্যাবের জন্য, যদি মানে দখল করে বানায়, আমি রানীগঞ্জের কথা বলছি না, ধরো ইসিএল এর জায়গাতে কেউ কবজা করে তোমার ঘর বানিয়েছে, তোমরা একটা রিহেব করার জন্য তাদের জন্য ফ্ল্যাটগুলো তৈরি করা হয়েছে, এইখানে হোক
তোমরা প্রপোজালও তিন জায়গায় দিয়েছো, হয়েছে। হ্যাঁ দিয়েছো। বারাবণী সেই side এ দুটো, রকম এখানে তো একটা। কোনো প্রজেক্ট আমরা শুনেছিলাম যে রানীগঞ্জটাকে টোটাল তুলে বাঁশড়াতে আনা হবে এবং বাঁশড়াতে একটা সেই রকম প্রজেক্ট হবে, অত্যাধুনিক প্রজেক্ট। যেমনি তুমি দেখো ইসিএল এর সব থেকে বড় প্রজেক্ট হচ্ছে সোনপুর বাজারি। সোনপুর বাজারিতে তুমি পাশে দেখবে একটা খুব সুন্দর মানে ছোটখাটো আমাদের সিটি সেন্টারের মতন একটা পুরো Market। কলোনি ইসিএল এর সহযোগিতাতে তৈরি করে দেওয়া হয়েছে। তো সেই রকম রানীগঞ্জটাকে যদি ধসপ্রবণ এলাকা ডিক্লেয়ার হয়ে যায়, নতুন কনস্ট্রাকশন যদি ওইখানে না হয়, তাহলে তো তাকে রিহেভ করতে হবে। তো এই এবার তুমি যেটা বলছো না, এটা লোকাল যারা থাকে ওখানে, লোকাল রেসিডেন্ট যারা, তোমার ঘর বাড়ি ছেড়ে তুমি যেতে চাও না, হ্যাঁ। সেন্টিমেন্ট একটা। রানীগঞ্জের ক্ষেত্রে এটা অনেকটা সেরকম। দেখো আমি এর সঙ্গে এডিডিএ বা ইয়ের সম্পর্ক নেই। আমার মনে আছে বংশধর যখন চেয়ারম্যান ছিলেন তখন খুব ইয়ে নিয়ে আমরা, যেটা এখন ওই হসপিটালটা হয়েছে, কি নাম জায়গাটা, বাঁশড়ার ওখানে, যেটা ওখানে জায়গাটাকে ডেভেলপ করা, শুভদর্শনী। তারপরে তো ওখানে আর কিছু দাদা সেরকম কিছু তো হলো না। কেন হলো না? কারণ লোকাল লোক আসতে চাইলো না, তাই তো। যদি আসতো তাহলে তো এটা কাউকে দোষারোপ করে এলাম না, দোষ দিলে উপরের দিকে থুতু করে নিজেদেরকে। যারা আমরা ওখানকার ব্যবসাদাররা বা যারা রেসিডেন্ট, এবার সবাই চায়, আমি থাকলে আমিও আসতে চাইতাম। এত বছরের বাড়ি বাবা ঠাকুরদা করে গেছে, কিন্তু ওটা যদি ধসে যায় তাহলে কি হবে? তো দেখো সেই রিস্কটা তো তারা বুঝছে না, তাদেরকে তো সেটাই বোঝানো হচ্ছে। এবার তারা শুধু বলছে আমাদেরকে, আমি বলছি তোমাকে, আমার কাছে সবাই এসেছিলেন, এনারাও এসেছিলেন, আমি তারা আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক তাদেরও। তো তাদের সঙ্গে আমার কথা হয়েছে ডিটেল। তারপরেই আমি এই ডেভেলপমেন্টটা তোমাকে বলছি, যেটা যে যেহেতু 300 মিটারের পরে আর দেওয়া যাচ্ছে না কোনোভাবে, স্ট্রিক্টলি দিই না আমরা, কারণ দিলে ধস হয়ে গেলে তখন কে সামলাবে। তো আমরা সেটা এখন একটা মিডওয়ে সলিউশন বার করেছি, যেমন আমরা এনআইটিকে দিয়ে আমরা একটা সার্ভে করিয়ে পেড বেসিসে, তারপর আমরা ওটা চেষ্টা করবো যাতে ওটা ইয়ে করা যায়। কারণ সব জায়গা তো নয়, যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে, কিন্তু সব জায়গা না, কিছু কিছু পকেট আছে যেখানে করা যেতে পারে। তাই লেটস হোপ দ্য বেস্ট। ঠিক আছে। এই সঙ্গে সঙ্গে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে আমার দেখা দুর্গাপুরের মধ্যে সবথেকে সুন্দর এবং আভিজাত্য একটা টাউনশিপ ছিল, তার নাম ছিল এমএমসি। আজকে এমএমসি একদম নতুন করে ধরে নাও রাস্তাঘাট সবকিছু একটা নতুন করে রিভাইভ হয়েছে, কিন্তু ঘরগুলো যারা প্রাক্তন কর্মী, প্রাক্তন কর্মী কিছু অকুপাই করে রেখেছে, কিছু বাইরের লোক জবরদখল করে রেখেছে। অথচ দুর্গাপুরের আজকেও ইসিএল এর লোকেদের চাহিদা আছে, সব জায়গার চাহিদা আছে যে দুর্গাপুরে একটা যদি কোয়ার্টার পাওয়া যায়। তাহলে অনেকদিন আগে তুমি হ্যান্ড ওভার নিয়েছো, তো ওইটা কি করবে? মানে ওটা মাখবে মাথায়, কি হয়েছে আমি বলতে পারবো না দাদা। আমি যেটা আমি আসার পরে যেটা হয়েছে, আমরা টোটাল লাস্ট ধরো প্রায় 3-4 মাস ধরে আমাদের সব সার্ভে হচ্ছে, আর সার্ভে বোধহয় শেষ হয়ে গেছে। আমি তো ধরো প্রায় 1 মাস মতো নেই ওখানে, 20 দিন 1 মাস। তো আমার মনে হয় সার্ভে হয়তো শেষ হয়ে গেছে। উই আর ভেরি পজিটিভ যে আমরা খুব, যদি সব ঠিক থাকে তাহলে এই বছরের শেষের দিকে, মানে এই অ্যাকাউন্টিং ইয়ারে আমরা আশা করি ওটার পজিটিভ কিছু সলিউশন দিয়ে দেবো। মানে ওটা কি টেন্ডার হয়ে মানে আম পাবলিক নিতে পারে? ওই রকমের কিছু একটা করার ইচ্ছা আছে। দেখো এখনো এটা হয়তো তোমাকে একটা লাইনে বললাম, এই লাইনটার মধ্যে অনেক সাবলাইন থাকবে হয়তো ফিউচারে, কিন্তু বেসিক্যালি আমার সেটাই ইচ্ছা যে আমি সেরকম ভাবেই কিছু করব। আচ্ছা, আর একটা আমাকে প্রশ্ন করতে বলেছে আসানসোল থেকে, যে ধরো এডিডি এর তাপসদা প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তো উনি লাস্টের দিকে 42টা মানে যারা বিল্ডার ছিল বা জমি মাফিয়া ছিল তাদের নামে এফআইআর করেছিলেন। এই পুকুর ভরাট থেকে শুরু করে জল মানে এবারে অনথরাইজ অকুপেশন করে এই যে 42টা লোকের নামে যে এফআইআর হয়েছিল, তুমি তারপরেই ওনাকে সরে যেতে হয়েছিল, তারপরে তুমি দায়িত্ব নিয়েছিলে। তুমিও বলেছিলে যে এই যে কেসগুলো হয়েছে বা যারা পুকুর দখল করেছে বা যারা এডিডি এর জমি দখল করেছে সেগুলোকে খালি করানো হবে, এবং সাইমানটেনিয়াসলি এইটাও যে কে কবে কিসের জন্য একটা জায়গা নিয়েছে আর না সেইখানে ফ্যাক্টরি করেছে না কিন্তু ঘর বানিয়েছে, সেই জায়গাগুলো এখনো সেই রকম পড়ে আছে। এইটা দিয়ে তোমার মানে কি পলিসি, মানে বলে দিচ্ছি, এটা একটু জানতে চাই। আমি পলিসির কোনো ব্যাপার নেই দাদা। একদম আমি 42টা কেস যেটা বলছো, এটা আমি মুখে 42 বা যাও কিছু একটা শুনেছি, কিন্তু তার প্র্যাকটিক্যাল ইয়েটা কি হয়েছে আমি জানি না, আদৌ কেস হয়েছে না কি। আমি এরকম কিছু, আমি চেয়ারম্যান হওয়ার পর কিছু শুনিনি। তবে আমার সময় যদি কিছু হয়ে থাকে তুমি খোঁজ নিয়ে নিতে পারো। উই আর ভেরি স্ট্রিক্ট ইন দিস রেগার্ড। ইভেন আমাদের কাছে এনক্রোচমেন্ট ইয়ের জন্য আমরা আসানসোলে একটা নাম্বার, দুর্গাপুরে একটা নাম্বার দেওয়া আছে। আমি সব জায়গাতে অ্যাডও চালাই, সব মিডিয়াতে দেখবে একটা অ্যাডও চলে। এবার সেখানে আমাদের বলা যে কোনো এনক্রোচমেন্ট দেখলে বা কিছু দেখলে প্লিজ আপনি ওই নাম্বারটাতে শুধু আমাদেরকে জানিয়ে দিন,
ঠিক আছে, কিন্তু মানুষের আমাদের ইয়েটা কি দাদা, আমরা তুমি বিশ্বাস করো দাদা, আজ পর্যন্ত খুব কম রেসপন্স পেয়েছি। লোকে ফোনে বলে দিল হয়তো কেউ একটা যে এইখানে হচ্ছে, আমি ওই কমপ্লিট ওটার মধ্যে একটু জানি। আবার প্রশ্নটা ওইটা ছিল না, ধরো আমি একটা শিল্প করব, আমি আজকে কেউ একটা জায়গা নিয়ে জমি নিয়ে রেখে দিয়েছে, এটা তো অথচ আমি করছি না। আমি তোমাকে বলছি আমরা প্রচুর সবাইকে চিট, দেখো এগুলো তো আইনি ব্যাপার আছে, সবাই একটা করে কেস করে রেখে, আমাদের আইনটা এত ইজি মানে বা এত মানে কি বলবো কঠিন যে সবাই একটা করে কেস করে রেখে দেয়। আমি তোমাকে বলতে পারি প্রসেস ইজ অন, আমরা বেশ কিছু জমি কিন্তু নিয়েও নিয়েছি। আচ্ছা, আমি তুমি অফিসে গেলে আমি তোমাকে ডিটেলও দিই, আমরা কিছু জমি আমরা ফেরত নিয়েও নিয়েছি এবং আরো কিছু জমি আমরা চিঠি দেওয়া আছে, এবার হয়তো লিগালি সেগুলো প্রসেস চলছে। কারণ কোনো জমি আমি যতটুকু জানি কোনো জমি আনইউজ আমরা মানে প্রপার ইয়ে করিনি এমন কিছু নেই। আচ্ছা, আর একটা লাস্ট আমার মানে রিগার্ডিং এডিডিএ, কেন সময় হয়ে আসছে, আমি একটা জিনিস জানতে চাইছি যে ধরো এখন একটা বড় অভিযোগ হচ্ছে যে রূপনারায়ণপুরে ধরো কেউ যদি একটা বাড়ি বানাতে চায়, তো এখন তোমরা সিস্টেম করে দিয়েছো যে বাড়ি বা যা কিছু কনস্ট্রাকশন করবে এডিডি এর পারমিশন লাগবে। তুমি আমাকে একটা কথা বলো যে জমি আজকে সব অনলাইন জমিতে দেখা যাচ্ছে যে এর মালিকানা কি, এর দাগ নম্বর কি, এসব, তাহলে এই যে এডিডি এর পারমিশনের ব্যাপারটা যখন আসছে তখন কি হচ্ছে গোটা ব্যাপারটা মানে কি নাম হচ্ছে 6 মাস ডিলে হয়ে যাচ্ছে, আইদার আইএস অফিসাররা তোমার কথা শুনছে না বা তুমি এটা করছো না, এটা একটা অভিযোগ, কি বলবে? না আমি তোমাকে বলছি পরিষ্কার বলছি, আমাদের এনওসি তে পরিষ্কার আমার বলা আছে কোনো দেরি হয় না দাদা, 6 মাসের অভিযোগ আছে। না অভিযোগ থাকলেই তো হবে না। আমি তোমাকে যারা অভিযোগ করেছে আমি তাদেরকে নিয়ে মিটিং করেছি, একবার না দুবার করে, সব যত ইয়ে আছে তুমি জিজ্ঞেস করো, আমার সামনে জিজ্ঞেস করো, আমি আজ থেকে 2 মাস আগেও মিটিং করি, আমি তাদেরকে বুঝিয়েছি বলেছি। এবার তার কিছু প্রসেস আছে, তারা ভেবে রাখে আমি একটা কাগজ দিয়ে গেলাম মানে পরের দিন আমাকে এনওসি দিয়ে দেবে। আমার ইয়েদেরকে ডিপার্টমেন্টে বলা আছে এনওসি লাগবে কেন, আমার এটা এটা তো আমার আগের ব্যাপার, সেটা আমি বলতে পারি লাগবে কেন, তাহলে তো কোনো সবই এনওসি তুলে দিতে হয়। যদি ধরো একটা লোক রূপনারায়ণপুরে জায়গা কিনেছে, এসে একটা ঘর বানাবে, তাকে মানে তার নামে জমি আছে। দেখো দাদা, এটা আমি এই কোশ্চেনটা তোমার কোশ্চেনটা আমি যখন চেম্বারে ছিলাম তখন আমিও করেছি, এর সদুত্তর আমিও দিতে পাইনি এবং আজও তোমাকে আমি দিতে পারবো আমি নই, আমি পরিষ্কার বলছি। এটা আমি অবশ্য এখন যেহেতু এদিকে আছে আমি একদম ফ্যাক্ট, আমি একসময় কোশ্চেন করতাম, এই রিপ্লাইটা আমার ধরো তুমি একটা জায়গা কিনেছো, আমি তো দিয়েছি, আমাকে তো এনওসি নেওয়ার জন্য প্রচুর টাকা দিতে হয়েছে, কেন দেবে? আমি দেবে কেন মানে এটা তো দিলে হচ্ছে না। না দেখো, যে ব্যবসা করতে যাচ্ছে সে তার হয়রানি হচ্ছে। না দেরি কিন্তু হয় না, আই ডু স্ট্রংলি অবজেক্ট, এটা এদের যারা অ্যাপ্লাই করেছে তাদের দেরির জন্য। আমি তোমাকে বলছি তো, আমি চ্যালেঞ্জ করছি যদি কেউ বলে, আমি তাদের সঙ্গে ডিটেলে কথা হয়েছে, আমি তাদেরকে ডাক আমি বলে দেবো যে সবাইকে নিয়ে পুরো রাউন্ড টেবিল মিটিং সব মিলে, অন্তত সেখানে 50 জন ডেভেলপার ছিল, আমাদের পুরো ডিপার্টমেন্ট ছিল, আমরা কথা বলেছি যে তোমরা বোঝো যে তোমরা একটা অ্যাপ্লাই করে দিলে অনলাইনে, এবার তারপরে আমাদের কোয়ারি পাঠায়, এবার তারা হয়তো একটা কি বলে ওই বাইরের রাস্তায় যে ইয়েগুলো থাকে, হোয়াট দ্যাট ইজ কল্ড আমি ভুলে যাচ্ছি, সেখানে বসে হয়তো অ্যাপ্লাই করে দিল, ফোন নাম্বারটা দিল সেই যে দোকানের ছেলেটার নাম্বার, তা আমাদের কোয়ারিতে ওই ফোন নাম্বারটা দিয়ে আছে, সে তো আর জীবনে জানে না এটা কি, ইগনোর করছে, তার উত্তরটা কে দেবে? সে হয়তো মেল আইডি দিয়ে, সে জীবনে মেল খোলে না, আমরা তাকে কোয়ারিটা পাঠিয়েছি যে মেলটার উত্তর দাও, সে জানে স্যার পাঠিয়েছেন, যখন এসএস বলছে তখন বলছে বাবা, তো করলে হবে না। আমি তোমার কোশ্চেন আমি একসময় এডিডি এর ইয়ে লোকের কাছে গিয়ে করতাম, কিন্তু আজকের জন্য আমি রিপ্লাইগুলো তো আমি দায়িত্ব নিয়ে বলছি দাদা, আমার দিতে 15 দিনের বেশি লাগবে না, খুব যদি লাগে 1 মাস। আচ্ছা, আমি দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু আমাকে স্যাটিসফাই হতে দিতে হবে। তুমি যে আমাকে যে স্যাটিসফাই করতে না পারো আমি কি করে দেবো? ওই যে বললাম তোমাকে, তুমি বাড়ি বানিয়ে দেবে, তুমি তার সোয়ারেজ সিস্টেম রাখবে না, তুমি তার প্রপার রাস্তা রাখবে না, আমি তো দেবো না। হবে আগে কি হয়েছে আর হবে না, আমি যদি থাকি হবে না, এবার আমাকে তাড়িয়ে দাও, আমি চলে যাবো, করে নেবে যে যার ইচ্ছা, আমি থাকলে হবে না, আমি পরিষ্কার বলে দিলাম। এবং আমাকে সেখানে তাদেরকে লিখে দিতে হচ্ছে যে ইয়েস হি ইজ স্যাটিসফাইড, পালিয়ে যাবার রাস্তা দেবো না আমি কাউকে, যে হ্যাঁ এই সোয়ারেজ এবং সেই প্ল্যানই যা এখান থেকে দেখিয়ে যাবে সেই উপরেই, সেই স্কোয়ার ফিটের উপরেই তাকে ওখান থেকে প্ল্যান এনে আমাকে আবার জমা করতে হবে, খেলা হবে না। এই যে আজকে ধরো মানে মন্ত্রী মহাশয়কেও ফেস করতে হলো, মানে তোমার তপবন সিটিতে গিয়ে বলেছে জল নেই, ঠিক আছে, এবার উনি স্টেট কার্ড বলে দিয়েছেন যে ভাই এটা পুরসভার কাজ নয়, এটা আপনি পঞ্চায়েত থেকে করেছেন, তো ও তো এনওসি নিয়ে ওরা এতগুলো ফ্ল্যাট বানিয়েছে। আজকে ওইখানকার মানুষরা জল সংকটে যেটা ভুগছে, এডিডি এলাকার মধ্যে জলের দায়িত্ব নেবে না,
কর্পোরেশন দায়িত্ব নেবে না, পঞ্চায়েত পারবে না, আর যে বোরিংগুলো করে তুলছে তাতে জলের স্তর নামছে, তাহলে এইগুলো যদি সবকিছু ঠিক করতে হয় তাহলে মানুষ কোথায় যাবে? না, কোথাও যাওয়ার ব্যাপার নেই। দেখো এগুলো হচ্ছে ওই যে বললাম যে দায়িত্ব আমরা সবাই এড়িয়ে যাই। আজকে যে ডেভেলপার ওখানে বাড়িছে, আজকে বামুনাড়াতে তুমি দেখো যে লোকগুলো ওখানে কিনেছে, কত টাকা স্কোয়ার ফিটে কিনেছে? অ্যাভারেজে 1500 টাকা স্কোয়ার ফিট, 1200 টাকা স্কোয়ার ফিট। আমি নিজে কিনেছি, তাই তো? এবার তারা কেন কিনেছে দাদা? সস্তায় কিনেছে বলে কিনেছে। তা তারা তখন বোঝেনি যে এখানটা কি হতে পারে বা কি হতে পারে। এটা কর্পোরেশনের বাইরের এলাকা, ওখানে জল নেই। তো আমি সে আজ থেকে 12-14 বছর আগে থেকে আমি যখন তখনও জানি যে ওখানে জল নেই। তা তারা তখন বুঝে কেনে। এবার তাদের তো এবার যে ডেভেলপার বানিয়েছে সেও তো জানে যে সে 1200 টাকা বিক্রি করেছে কেন। 3,500 4,000 নিচে তো ফ্ল্যাট বিক্রি হয় না, আমি যতটুকু জানি। তা তারও তো সেই ব্যবস্থাটা করা উচিত ছিল বা পারমিশন নেওয়া উচিত ছিল। এটা বললাম তো, পুরো সমাজটাই এইভাবে তৈরি। তাহলে এখন ডেভেলপের দোষ, যে কিনেছে তারও দোষ। হ্যাঁ, সুরাহাটা দেখো, সুরাহাটা এটা লয়, এগুলো দেখো, ওর দায়িত্বটা তো আমার নেই। যদি কোনোদিন ওই দায়িত্ব নিই বা ধরো তুমি বলছো তোমার দায়িত্ব নেই, মন্ত্রী বলছে মন্ত্রীর দায়িত্ব নেই, কর্পোরেশন বলছে আমার দায়িত্ব নেই, পঞ্চায়েত বলছে আমরা পারবো না, তাহলে দায়িত্বটা তো পঞ্চায়েতের, দায়িত্বটা তো পঞ্চায়েতের নিতে হবে। আমি যতটুকু কমন সেন্সে বুঝি, অবভিয়াসলি পঞ্চায়েতের দায়িত্ব না হতে হবে, কারণ সেই প্ল্যানটা স্যাংশন করেছে। তখন তো আর জেলা পরিষদ থেকে হতো কিনা জানি না আমি। এখন তো জেলা এখন কি মানে তোমার এডিডি থেকে পারমিশন নিতে হয় এখানে করতে গেলে? এখন করতে গেলে নিতে হবে, মাস্ট। এখন তো মানে এডিডিএ যদি পারমিশন দেয় তাহলে এডিডিএ তো দেখবে যে ওখানে জলের ব্যবস্থা। এখন দিলে দেখবো দাদা, এখন দিলে নিশ্চয়ই দেখবো, এখন নিলে নিশ্চয়ই দেখবো। তো এখনো তো ওখানে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এখন বললাম দাদা, আমি এটা গত হচ্ছে বলেই তো নিজে দেখে এসেছি বলেই আমি কোশ্চেনটা সিস্টেমটা করেছি যে আগে এইগুলো বুঝে, এবং আমি নাও আই এম বাউন্ড, আমি সাইন করবো বলে আমি বলে এসেছি। আমি লাস্ট 6টা-7টা সাইন করেও এসেছি, ঠিক আছে? এই প্রথম সাইন। আচ্ছা, আজ পর্যন্ত কোনো চেয়ারম্যান, কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়ে ওটা করেছি দাদা। না করলেও পারি, এগুলো আমার কাজ না, আমি এগুলো আমার কাজ নয়, কিন্তু আমি ওই গ্রাউন্ড লেভেলে নেমেই কাজগুলো করি। আচ্ছা, আমি জানি না যে এটাতে ইলেকশন কমিশনের কেস হবে কি না হবে, কিন্তু যদি পুনরায় তুমি যেত আর তুমি এডিডি এর দায়িত্ব পাও, তাহলে ডেভেলপমেন্টের প্রোগ্রামের তোমার কি প্ল্যানিং আছে, মানে রিগার্ডিং দুর্গাপুর বাই এডিডি? দেখো দাদা, আমি জানি না যদি এটা, দেখো আমাদের অনেক রকম প্ল্যানিং আছে। আমি তোমাকে বলছি, আমরা এটা সবার চোখের আড়ালে তো রাস্তা পড়ে, ড্রেন পড়ে, লাইট পড়ে, অনেক কিছু পড়ে না দাদা। তার মধ্যে একটা হচ্ছে ধরো সোয়ারেজ সিস্টেম। সোয়ারেজ একদম, হ্যাঁ, এবং সেটাতে প্রচুর টাকা দরকার, দ্যাটস মানে বিয়ন্ড ইওর ইমাজিনেশন। সেই টাকা কিন্তু হাই ড্রেন যদি করতে হয়, আবার রাস্তাগুলো ভাঙতে হবে, দিয়ে আবার বড় করে ভাঙার কথা ব্যাপার না। সোয়ারেজ সিস্টেম ইজ কোয়াইট ডিফারেন্ট। সোয়ারেজ সিস্টেমটা আন্ডারগ্রাউন্ড, তো সবার এত বাড়ি সিটি সেন্টারের সোয়ারেজ সিস্টেম মারাত্মক অবস্থা। হয়তো অপুদার সঙ্গে আমাদের কথা কর্পোরেশনে বসে বলছে যে ওই বাথরুমেই সব ডালছে, চোখট হয়ে যাচ্ছে, ছোট পাইপ, আর ঘর বেড়ে গেছে, এখন আর ওইটা সামলানো যাচ্ছে না, ড্রেনের উপরে। আমার যেগুলো দেখো, সোয়ারেজ সিস্টেম একটা মেজর ইস্যু। আমি আসার আগে একটা ইনিশিয়েটিভ করে এসছি, ইফ গড ব্লেসেস আমি আসি আর না আসি হয়তো ওটা হয়ে যাবে। আই হ্যাভ টেকেন অ্যানাদার ইনিশিয়েটিভ, যে সেটা হচ্ছে যেটা আমরা চিরকাল শুনে এসেছি গত 7-8 বছর থেকে, আইএসবি, ইন্টারস্টেট বাস টার্মিনাস। ইফ গড ব্লেসেস ওটার আমি ইনিশিয়েটিভ নিয়ে করে এসেছি, আসি আর না আসি হয়তো ওটাও হয়তো হয়ে যাওয়া উচিত। আচ্ছা, উচিত, এই দুটো করে এসেছি। আমি এলে যেটা করব, যেটা আমার এই মানে এই গত 10 দিনের অভিজ্ঞতা, যে আমি জায়গায় জায়গায় ঘুরে, বস্তিতে ঘুরে, সেটা হচ্ছে জল। সেটা হচ্ছে জল। আমি মন থেকে তোমাকে বলছি দাদা, মদন দা, আমি সোয়ার গড বলছি, আমার পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে আমি 1 ইঞ্চি আমি ইন্টারেস্ট। তুমি একবার মনে আছে আমার 1 বছর আগে বলেছিলে যে আমার বসার জায়গা আছে, আমি যদি কাজ না করতে পারি চলে যাব। আমি তোমার ওই জিনিসটা আমার মনে আছে। আমি তোমাকে অন রেকর্ড বলছি দাদা, আমি এই তো অ্যাসেম্বলি ইলেকশন আমার কাছে জীবনের প্রথম। আমি জিতলে ডেফিনেটলি খুশি হব, আনন্দ পাবো। হেরে গেলে আমার একটু দুঃখ হবে না, হয়তো একটু কষ্ট হবে, এটলিস্ট বদার দাদা, অনেস্টলি বলছি, ঠিক আছে? তো জল আমার কাছে একটা মনে হয়েছে, জানো, আমি আসার পরে যদি আসি তো ডেফিনেটলি আই উইল টেক কেয়ার অফ দিস প্রজেক্ট। জানি না 1 বছর লাগবে না 3 বছর লাগবে বা 5 বছর আদৌ পারবো কিনা, বাট আই উইল ট্রাই ডেফিনেটলি। এটা একটা ভালো প্রতিশ্রুতি। এবার আমি শেষ করব, আমি এবার একটু পলিটিক্যাল আলোচনা করব। এটা আমাকে আবার জিজ্ঞেস করতেও অপ্রীতিকর লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। প্রথমে জানতে চাইছি যে এই যে 10 দিন ঘুরছো, টিএমসি নেতার হিসাবে অনুভূতিটা কেমন লাগছে, বা সংগঠনটাকে তুমি কোথায় পাচ্ছ? কেন
অভিযোগ হচ্ছে যে 2-4টে চেহারাই তোমাকে ঘুরে ফিরে দেখা যাচ্ছে, আর বাকি লোকগুলো কিন্তু বেরোচ্ছে না। এবং দেখো, আমি তোমাকে বলছি মানে বেরোচ্ছে না, দেখো সবার কারা বেরোচ্ছে না, কাদের কথা তুমি বলছো জানি না আমি। হ্যাঁ ঠিক আছে, এক দুজনের দেখো, কেউ তো সবার তো কারো কারো বয়স না, হয়েছে। প্রাক্তন এমএলএ একটা পোস্ট করেছে, সেটা নিয়ে খুব আলোড়ন হয়েছে। মানে তুমি ব্যবসায়ীদের টাকা, মানে টাকা পয়সা নিয়ে টিকিট দেওয়ার, মানে যেটা শোষণের ব্যাপার। দেখো এগুলো আবার বলছি না, দাদা, পলিটিক্যাল এই কিছু, তাহলে আবার তোমার সঙ্গে No বসা comment, তো প্রোগ্রাম no ফিক্সড comment। হয়ে যাবে। হ্যাঁ দাদা, এটা আমি তোমাকে বলছি, এইগুলো নিয়ে আলোচনা দেয়ার আমরা তো এটাও শুনলাম যে প্রথম দিকে কেউ বেরোচ্ছিল না, তারপরে ম্যাডাম এসে 2-3 দিন থাকার পরে মিটিং টিটিং কিছু হয়েছে, এবং বলা হয়েছে যে 23 তারিখে যদি এলাকার থেকে লিড না পাওয়া যায়, তাহলে 24 তারিখ থেকে যারা পুরনো পুরোপিতারা আছে তাদের পলিটিক্যাল ক্যারিয়ার ডুম করে দেওয়া হবে। এটা একটা অভিযোগ। আমি তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে এরকম কোনো মিটিং বা কোনো মিটিংই হয়নি। হ্যাঁ, কোন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো মিটিংয়ে কিছু হয়নি। যা হচ্ছে, যে যা করছে নিজের থেকে, নিজের বিবেকের তাড়নাতে করছে, সে ভালো খারাপ যাই ভালো না কেন। মানে তুমি, আমি তোমাকে যে, মানে তুমি তো বললে যে আমি আলটিমেটলি জার্সিটা পড়েছি, এবার তোমার নৈতিক দায়িত্ব, মানে তোমার নৈতিক দায়িত্ব এটা যে তুমি যেরকম ব্যবসাতে 1 নম্বর, কবি দত্তকে মানে হোটেলিয়ার হিসাবে 1 নম্বর, ব্যবসায়ী হিসাবে 1 নম্বর, ওইখানে তো তোমাকে কেউ ধরতে পারবে না। এডিডিএ চেয়ারম্যান হিসাবেও আমাদের দেখা, মানে যতটুকু মানে তুমি কাজ করেছো, এইটা দুর্গাপুরের লোকেদের কাছে বিরাট ব্যাপার। এটা আমাদের স্বীকার করতে কোনো দ্বিধা নেই। তোমার সমালোচনা যখন করব তখন সত্যিটাও স্বীকার করতে হবে যে তোমার কাজটাই হয়ে গেছে কোথায় জানো তো দাদা, এটাই হয়ে গেছে মুশকিল। দুটো মুশকিল হয়েছে। এক হচ্ছে মানুষ এটা দেখতে অভ্যস্ত নয়, না তাই তো? এবার তাদের প্রত্যাশাটা এত মারাত্মক বেড়ে গেছে। আই ডাউট হাউ, মানে আমি এটা কতটা, মানে এর পরবর্তীকালে কতটা এর পূরণ করতে, মানে তারা এখন ভাবছে যে আরে মানে এটা হয়ে গেল তো আমার হয় নট, এটা এখানে হলো তো এখানে নয় কেন। এবার অনেক দাদা অনেক বাধা থাকে। আজকে আমি রাস্তা চাইলেই করতে পারি না, আমি রাস্তা করতে গেলে আমার জমি দরকার। আমি নিজে এডিডিএ চেয়ারম্যান, আমি স্টেশন থেকে যে রাস্তাটা এসছে ডিবিসি মোড় পর্যন্ত, আমি এটা নিয়ে পিডব্লিউডি প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে, মন্ত্রীর সঙ্গে 4 লেন করার জন্য অনেক মিটিং করেছি এবং খুব ভালো রেসপন্স পেয়েছি। উনি যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, তুমি জানো একসময় আমাদের সিইও ছিলেন, তো আমি প্রথমবার মিটিং করার পরে, মানে একদিন পরেই উনি ওনার চিফ ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছেন। আমি যত চেম্বার অফ কমার্স আশেপাশে তাদেরকে নিয়ে মিটিং করেছি, সব কিছু, ইভেন গ্যামন বেজকেও ডাবল করার কথা বলে, আমি অনেক পজিটিভ ইয়ে নিয়ে চিন্তা করেছি। সব কিছু হলো, মেজারমেন্ট হলো, জমি করার সময় দেখা যাচ্ছে যে সবই সরকারি সংস্থা, সে ফরেস্ট যে যার মতো, তখন তাদের ততদিনে খেয়াল হলো যে আরে এই জায়গাটা আমার ছিল, তার রাস্তাটা হবে কোত্থেকে, তাই না? যে যার দেখো, তুমি দেখো ডিপিএলএস এর সামনে বোর্ড কিছু লাগিয়ে দিয়েছে, আগে স্টোন ফরেস্ট এসে লাগিয়ে দিয়েছে, কিছু প্রাইভেট জমিও বেরিয়েছে, যে জন্য কাজটা আপাতত হয়তো আটকে আছে, কিন্তু হবে, ইন ডিউ কোর্স হবে হয়তো। কিন্তু আমি ব্যাপারটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম বা নিয়ে আছি, এখনো ছাড়বো না, করবো, লেটস সি, দেখা যাক দাদা। এই অনেক, ওই যে বলে মানুষের প্রত্যাশা অপরিসীম দাদা, তুমি যত করবে মানুষের প্রত্যাশা তত বাড়বে। ওটাই ভয় লাগে যে ওইখানটাতে গিয়ে না হেরে যাই, হারবো না, হারবো না। আমি তোমাকে মানে কেন বলছি তোমাকে, যে আমি 5-7 দিন আগে, মানে আমি সৌমিত্র খায়ের ইন্টারভিউ করেছি, 50 মিনিটের ইন্টারভিউতে শুরুটা কবি দত্তকে নিয়ে, শেষটা কবি দত্তরের। তুমি কত পাওয়ারফুল লোক যে ওনার মতো ব্যক্তিত্ব, তুমি একটু শোনো না, মানে একটা ওনার মতো ব্যক্তিত্ব যদি এটা বলে থাকেন, তাহলে দ্যাট মিন্স আই এম অন রাইট ট্র্যাক। একটা প্রশ্ন এখানে শোনো, মানে অভিযোগগুলো শোনো, তোমার, আমার মনে হয় বিটুইন দ্য লাইনসও তোমার জবাবটা দেওয়া উচিত। আমি বলছি পিসিআর কে, সৌমিত্রদার 1 নম্বর অভিযোগটা একটু এটা জানা দরকার, ওখানে পাবলিক ফোরামে বলেছে, তো আমার মনে হয় তোমার এটা জবাব দেওয়া উচিত। এখন শুধু দেখছি মমতা দিদি, পিসি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো, আর তার পাশে আইপ্যাক, আর তার পাশে জেলায় জেলায় যারা যারা লোভী, যারা যারা সিপিএম এর গুড় খেয়েছে, পাক্কা বলছি, যারা যারা পয়সা ছাড়া মানুষের সেবা করা তো দূরের কথা, যারা কোনো দুর্গাপূজা করলে, দুর্গাপূজার কোনো অনুষ্ঠান করলে যেখানে 30 লক্ষ টাকা খরচা হবে, সেটা 3 কোটি টাকা চাঁদা তুলে, সেই সমস্ত ব্যবসায়ীরা এখন তৃণমূল কংগ্রেসের জেলার নেতা। কি বলবে?
এটা উনি কি বলেছেন, ও কাকে ও বলেছেন? বলতে চাইছে যে যারা সিপিএম এর সঙ্গে দহরবরম করেছে তারা এখন তৃণমূলে মানে প্রার্থী মানে বকলমে তোমার উপরে একটা অভিযোগ এটা করে। বকলমে উনি আমাকে বলেছেন, তার কোনো যথার্থতা নেই। আচ্ছা তবে সিপিএম থেকে তো আমি জানি যে অনেক লোক বিজেপিতেও আছে, হ্যাঁ, আচ্ছা। অনেক লোক আছে। ওদের শিলিগুড়ির যিনি দাপুটে বিধায়ক, হ্যাঁ। উনি তো সিপিএম এর বিশাল নেতা আছেন, 100 বার, এখনো হ্যাঁ। আছেন। ভুলে গেছিলেন হয়তো সৌমিত্রদা ওই সময়, সেই মুহূর্তে হয়তো একটু হ্যাঁ। মনে করিয়ে দেবেন আপনি পরের বার এলে। হ্যাঁ। এরকম আরো অনেক আছে, আমাদের লোকালও আছে, আপনি তো জানেন সব। হ্যাঁ 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 সিপিএম আর যে কোনো রাজনীতি দুর্গাপুজো তো জানি না আমি কাকে বলেছেন, কারণ ওনাদের থেকেও তো অনেকে দুর্গাপুজো করেন। হ্যাঁ তো আমি জানি না কাকে কোথায় কি হিট করেছেন, আমি কি করে বলবো, এই কথাটা বলা উচিত। দ্বিতীয় যদি একটু অভিযোগটা শোনা যেত। কে কবি দত্ত? এখানে তো অনিন্দিতা মুখার্জি হতে পারতো, এখানে দাসু হতে পারতো, এখানে তৃণমূলের বিশ্বনাথ পাড়িয়াল হতে পারতো, যারা তৃণমূলে প্রবাদা হতে পারতেন। এরা চিটিং ওয়াই ব্যবসায়ী মশাই নিয়ে চলে এসছে তৃণমূল কংগ্রেস, সোজা কথা বলছেন। এই ভাষার উপর আপত্তি আছে আমাদের, কিন্তু কি বলবে তবে? না, এই কথার উত্তর আমি দেবো না। হ্যাঁ। এটা ওই যে বললাম যে এটা উনি তো, আমি যতটুকু জানি উনি তো যথেষ্ট হাই এডুকেটেড লোক, হ্যাঁ তাই তো? হ্যাঁ আমি এর উত্তর আমার নেই, বাট আমার আমার ডিউ রেসপেক্ট আছে ওনার জন্য। হ্যাঁ হ্যাঁ। মানে ওর বক্তব্য পার্টি তোমাকে ঠিক করেছে, পার্টির লোককে যদি টিকিট দিত, এটা তো তোমার হাতেও নয় ওনার হাতেও নয়। ওনাকে জিজ্ঞেস করো। হ্যাঁ আমি জিজ্ঞেস করব। নেক্সট একটা যদি কিছু থাকে। এখানে একটা ব্যবসায়ী আছে যেটা হচ্ছে মেডিকেল কলেজ আছে, আর একটা ব্যবসায়ী হচ্ছে কবি দত্ত, যারা পুরোপুরি এখানে পুলিশটা কন্ট্রোল করে। আর এখানকার অ্যাডিশনাল কমিশনার কি সব নাম, আমি তো কমপ্লেন পাঠাবো, এবং এখানে কিছু থানেদার যারা ভাবছে যে কবি দত্ত জিতে যাবে, সরকারে চলে আসবে, আমি শুনে সেগুলো ভেবে থাকবো। এটা কি ধরনের ব্যাপার? মানে পুলিশ তোমরা কন্ট্রোল করছো? হ্যাঁ না, আমি তুমি ভালো জানো আমার থেকে, তুমি তো একটা মিডিয়া চালাও, তুমি আর ভালো চালাও, ঠিক আছে? না কবিতা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, মানে এই যে ব্যবসায়ীদেরকে বা পুলিশদেরকে এই যে থ্রেট কালচার, নিজেদের স্বার্থে সমাজটাকে কেউ যদি ব্যবহার করেন বা ক্ষতি করতে চান, এটা খুব অন্যায়। যে ইয়ে করুন, দেখুন ওনাদের ইয়ে তো আমার অনেক বন্ধু বান্ধব আছে বা যারা আছেন সবাই, উনিও বন্ধু স্থানীয় কিছুটা, তো দিস ইজ নট, মানে এত রাগ কেন তোমার উপরে? মনে হয় আমি ঠিক পথে চলছি, সেই জন্য। আর একটা প্রশ্ন, আমি নিজে চমকে গেছিলাম, একটু পিসিআর কে বলছি একটু চালানো হোক। কয়েকটা কার্টুন লাগিয়েছে, ছবি আমি দেখলাম। রাজনৈতিক জীবনে আমার দেখা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে লজ্জাজনক অবস্থা। আমি জানি না তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি করে এই লোকটার জন্য ভোট করবে। এই লোকটা শুধু কাট আউট লাগিয়েছে, নিজের একটা জিন্সের প্যান্ট আর জেঙ্গি পরে, যে আমি দেখাচ্ছে তোমরা তৃণমূল কাবিন না, ব্যাপারটা না, আমাকে দেখে ভোট দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও রাখেনি, ভয়ঙ্কর লজ্জা। যে প্রার্থী হয়েছে সে মমতা ব্যানার্জিকে ইগনোর করে সে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে ব্যবসা করেছিল। কি বলবে, তোমার কাট আউটটা কিন্তু হিট হয়ে গেছে। বুঝতে পারলাম, এটা এখানে আরো ভালো বুঝতে পারলাম। না কিন্তু এটা কিন্তু একটা আলোচনার বিষয়, এটা নতুন, আমরা মার্কেটিং এর লোক তো, অ্যাডভার্টাইজিং করি তো, তো মানে এইটা আমার দেখা প্রায় 20-25 বছরের মধ্যে ইলেকশন ক্যাম্পেনিং এর ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পেনিং। এইবার তার একটা আলাদা প্রন এন্ড কনস হতে পারে, কিন্তু এইটার উপরে তোমার কি বক্তব্য? বলছে জমি সরকারি দখল করে তুমি লাগিয়েছো ওইগুলো, হ্যাঁ বলছে ওটা লাগাতে পারো না নিয়ম মতো? না, বারণ করা আছে, এটা ইলেকশন কমিশনের গাইডলাইন। আচ্ছা, যে রাস্তা, গভর্নমেন্টের যে রাস্তা, সেই রাস্তাতে আপনি কোনো ফ্ল্যাগ, কোনো ফ্লেক্স, কোনো কার্টুন রাখতে পারবেন না। নো কমেন্ট দাদা, এগুলো এইসব মানে এইসব এত সোজা কথার উত্তর আমার কাছে কঠিনভাবে নেওয়া মুশকিল। না মানে এইটা আইডিয়াটা কোথা থেকে এলো? আইডিয়াটা তো নর্মাল আইডিয়া, কেউ ইয়ে লাগিয়েছে, আমাদের এজেন্সি আর তারা লাগিয়েছে, ইটস ভেরি নর্মাল। আচ্ছা, ইটস নাথিং স্পেশাল, অনেক চিন্তা ফিন্তা করে কেউ লাগিয়েছে এটা না। হ্যাঁ, হয়তো ভালোবেসে যারা বন্ধু বান্ধব তারা হয়তো ওইভাবে লাগিয়েছে, অনেক চিন্তা করে লাগিয়েছে এরকম কিছু নয়। বাট আমি বুঝতে পারছি যে ইয়েস, ব্যাপারটা হিট আর কি, এটা তুমি যেটা বললে আমি অ্যাকসেপ্ট করছি। আমার আর দুটো প্রশ্ন যেটা করেছিল আমি হিলে গেছিলাম। বলছে কবি দত্ত বালির ব্যবসার সঙ্গে জড়িত আছে। তোমরা আমার থেকে ভালো জানবে, হ্যাঁ তোমরা আমার থেকে। আর একটা প্রশ্ন বলছে যে 40 কোটি টাকার ছিল, 2.5 বছরে 2,500 কোটি টাকা হয়ে গেল। এটা একটা স্টক ইয়ার্ড, এখানে সমস্ত কালেকশন করে তুমি কলকাতায় টাকা পৌঁছাচ্ছ, এটা একটা অভিযোগ। আমি মানে এটা ভেবেছিলাম তোমাকে প্রশ্ন করবো আর কি, এইসব বলো
বললাম দেখো মদনদা, পলিটিক্যাল লড়াই তো আমি বলি শোনো, তোমাকে, হ্যাঁ, পলিটিক্স মানেই যে কাদা ছোড়াছুরি, আমি বললাম ওই পলিটিক্স আমি করবো না, তোমাকে আগেই বলেছি। উনি ছুড়লেই আমাকে ছুটতে হবে এর কোনো মানে নেই। আর ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে দেখো আমি কি করি, আমি কিসের জন্য, কিভাবে আমি এখানে এসেছি, আমি যতটা জানি তুমি তার থেকে কম জানো না মদনদা, বা একদম, দুর্গাপুরের লোক তার থেকে কম জানে না। তো তারাই উত্তর দেবে দাদা, এর উত্তর আমি দেবো না। হ্যাঁ, না মানে কিন্তু এইটা বলা মানে হচ্ছে যে তোমার গুরুত্বটা কিন্তু আছে কোনো না কোনো ওই যে জায়গায়। বললাম আমি বোধহয় ঠিক ট্র্যাকে আছি, এটা বুঝতে পারছি এনাদের তীর খেয়ে আমি বুঝতে পারছি, তীর ডিরেকশন দেখে যে ইয়েস আই এম ইন রাইট ট্র্যাক, গড ব্লেস আস। না, আর একটা অভিযোগ কিন্তু তোমার যে ক্যান্ডিডেট অপোজিশনে আছেন উনি সরাসরি লাগিয়েছেন যে রাস্তা যেইগুলো হয়েছে সব সিটি সেন্টার ভিত্তিক উন্নতি হয়েছে, কিন্তু ডিসি হলের কাছে যে রাস্তাটা আছে সেইটা খুব ডেঞ্জারাস হয়ে গেছে। সেই রকম আসানসোল থেকে একটা অভিযোগ এসেছিল যে জুবলি থেকে তোমার কি নাম হচ্ছে ভগৎ সিং মোড় পর্যন্ত রাস্তাটা 2 বছর আগে এডিডিএ ওইটাকে ছুলে দিয়েছিল, যেটা আজও হয়নি, এবং একটু জল পড়লেই ওই রেলওয়ে ব্রিজের নিচে ব্যাপারটা পুরো শহরটা দুভাগে হয়ে যায়। তো এই যে এইটা একদিকে অভিযোগ হচ্ছে যে তোমার নিজের নির্বাচন কার্যালয়টার ওইখানে তুমি ম্যাট্রিক্সে রোড করে নিয়েছো, এইটার তোমার প্রতিস্পর্ধী একটা পলিটিক্যাল অভিযোগ করেছেন, কি বলবো? ভুল কথা, আমরা জানতাম না ওটা আমাদের অফিস হবে, রাস্তা তার অনেক আগে হয়ে আছে, এবং রাস্তাটা আমরাও করিনি, ওটা অপদায় খুব ভুল না হলে ডিএমসি করেছে, আচ্ছা, এবং অনেক আগে হয়ে আছে। দেখো এগুলো আমি একটা বলি, এই যে যারা এই অভিযোগ করছেন মেনলি শেষেরটা তুমি জানলে, এরা মানে তো আমি তো আবারও বলছি যে 23 তারিখের পরে 4 তারিখে হারে জেতায় যেই হারুক যেই জিতুক, দেখা তো হবে। তোমার তো দেখা হয়েছিল রামনবমীতে, কি বলছিল? সবসময় দেখা হয়, আমি তো নিজে গিয়ে কথা বলেছি, তারপরে দেখা যায় যদি নমিনেশন দিতে গেছে সেদিন দেখা হচ্ছে, ভাই নট। এবার এক এক জায়গায় এক একজনের এক এক রকম রিপারকেশন, বাট আই এম অলওয়েজ ওপেন। আমি আবারও বলছি এটা আমাদের সংস্কৃতিটাকে নষ্ট করাটা কিন্তু উচিত হবে না। এবার সবাই জানে, বললাম যারা বলছে তাদের কি দুর্বলতা সে কি আমি জানি না তা তো নয়, কিন্তু আমার কালচার আমার শিক্ষা ডেফিনেটলি এটা বলবে না যে আমি পাবলিক ফোরামে বলবো, তাকে বলতে পারি কখনো, তোমাদের পাবলিকলি আমি নিশ্চয়ই বলবো না। আর আমি কি মদনদা তুমিও জানো, আর আমাদের পাড়া প্রতিবেশী পুরো দুর্গাপুরবাসী কেন রাদার আরো বড় সার্কেলের লোকই জানে যে হোয়াট ইজ কবিদত্ত, হোয়াট ইজ বাপ্পা, তাই তো? দুটো অভিযোগ। আর একটা অভিযোগ হচ্ছে যে এখন একটা দুর্গাপুরে প্রবাদ চলছে যে একটার সঙ্গে একটা ফ্রি, কবি দত্তকে ডাকো তো রামকৃষ্ণ ফ্রি পাওয়া যাবে, আর মন্ত্রী বসাইকে ডাকলে সুভাষদা ফ্রি পাওয়া যাবে। তো আয়োজকের ব্যবস্থা নাই থাকতে পারে, তো হোয়াট ইজ দ্য লোকাল স্ট্যান্ডিং অফ রামকৃষ্ণ যে ও গভর্নমেন্টের প্রোগ্রামে চেপে যাচ্ছে তোমার পাশে বা কোনো নারকেল ফাটাচ্ছে, এটা একটা অভিযোগ। অ্যাজ এ চেম্বার অফ কমার্স মেম্বার, আমরা যেহেতু চেম্বার অফ কমার্স অনেকেই আছে, রামকৃষ্ণ এখন না, এবার যেহেতু হয়তো বন্ধু এরকম আরো 10টা বন্ধু আছে, কেউ না কেউ সবসময় ও থাকে না, কিন্তু অনেক সময় অনেকে থাকে। না আমাদের সরকারি প্রোগ্রামে বিশেষ করে এটা প্রশ্ন একটা না, প্রশ্ন অ্যাজ এ চেম্বার অফ কমার্স হয়তো সেই সব হিসাবে হয়তো গেছে কখনো, আমি আচ্ছা কোন প্রোগ্রাম বললে হয়তো বলতে পারতাম। কি চেম্বারের দায়িত্বে আছে কোনো? হ্যাঁ, ও যে আমাদের ইয়ে মেম্বার, তাতে মেম্বারও। হ্যাঁ, আর একটা প্রশ্ন, মানে এটা আবার একটা প্রশ্ন হচ্ছে যেগুলো সাধারণ মানুষ তোমার বিরোধীরা করতে চায়, আমার মনে হয় যে সেটা তোমার স্ট্যান্ডটা লোকের জানা উচিত। লোকে তুমি আমাকে একদিন বলেছিলে তোমার হোটেলে যে মদনদা বলে যে লোকটা কাজটা করে কিন্তু পাওয়ারটা খুব এনজয় করে, এবং তুমি আমাকে এটাও বলেছিলে যে পাওয়ার তো চেয়ারের একটা দাম আছে, তো তার তো অটোমেটিক কাজ হবে। দুটো অভিযোগ তোমার উপরে আছে, আমি এটা বলছি না, এটা আমার কথা নয়, একটা প্রথম অভিযোগ হচ্ছে যে যেহেতু তুমি ম্যাডামের খুব কাছে এবং পার্টির আজকে ডেটে তোমার উপরে অনেকটা ডিপেন্ডেন্ট, দক্ষিণবঙ্গের অনেক লোকের থেকে, পলিটিক্যাল লোকের থেকে তোমার ক্ষমতা বেশি, তাই জন্যে তুমি যে ক্ষমতার নিজের প্রয়োগ করে
হোলসেল রেটে এমন এমন লোককে সরকারি জেলা সম্মান দিয়েছো যাদের কোনো দুর্গাপুরে প্রদান নেই। যেমন হচ্ছে আমি তোমাকে স্পেসিফিক করে বলছি যে বিধান রায় ছাড়া দুর্গাপুরের উপকার কাউকে বলা যায় না। ধরো তুমি গত বছর পাটওয়ারিজিকে দিয়েছো, এই বছর পার্থকে দিয়েছো, দুজনেই আমাদের বন্ধু, কিন্তু তারা ব্যবসাতে লগ্নি করেছে, দুর্গাপুরে টাকা কামিয়েছে, এটার মধ্যে কোনো দ্বিমত নেই, এমপ্লয়মেন্ট জেনারেট করেছে। কিন্তু তাদের সিএসআর কি এমন যে তাদেরকে দুর্গাপুরের রূপকার বলা যেতে পারে? এটা একটা প্রশ্ন করতে আমাকে বলা হয়েছে, কি বলবে তুমি? না, এটা ক্ষমতার দুরুপয়োগ নয়? না, এটা তুমি এটা দেয়ার ওয়াজ এ কমিটি, এটা এডিট জাস্ট ওটা হোস্ট করে পার্সিয়ালি, তাও পার্সিয়ালি। হ্যাঁ, ঠিক আছে, এটা দেয়ার ইজ আ কমিটি, দে হ্যাভ সিলেক্টেড। এটা আচ্ছা। আমাদের দুর্গাপুর, এর মধ্যে কিছু নেই। আমাকে প্রশ্ন করতে বলেছে, আমি তোমাকে এটাও একটা ক্ষোভ। দাদা, আমি এই যে রূপকার কথাটা নয়, তার সঙ্গে কিন্তু আরো কিছু কথা ছিল, মনে পড়ছে না এই মুহূর্তে। দুর্গাপুরের নবরূপকার মনে পড়ছে না আমার এই মুহূর্তে। কিন্তু দুর্গাপুরের নবরূপকার যারা তোমার সমালোচনা করছে, তারা কিন্তু বলছে যে কবি দত্তকে যদি বলা হয় দুর্গাপুরের রূপকার, নবরূপকার, তাহলে এটা কোনো কিন্তু ঘাটতি নেই। আমি তোমাকে বলছি, আজকে তুমি যে দুজনের নাম করলে, দুজনের কাছেই অন্তত কয়েক হাজার লোক কাজ করে শুধু দুর্গাপুর, একদম। এবং দ্যাট ইজ এক্সপ্যান্ডিং ইয়েট, বোথ বিমল এবং যার বললে। তো আমার তো মনে হয় তারা খুব মানে আজকের দিনে বললাম না, তো আমরা বলি যে ইন্ডাস্ট্রি মানেই ধোঁয়া ওঠা, যে কমিটিটা ছিল, এবং এটাতে শুধু দুর্গাপুর মানে পুরো সব যত চেম্বার আছে আমাদের জেলার, এবং সব চেম্বার মিলে দে হ্যাড টেকেন দিস ডিসিশন। আচ্ছা, মানে ওটা দুর্গাপুর না, ওটা জেলার, কিন্তু জেলার সম্মান ছিল। হ্যাঁ, জেলার সম্মানের প্রোগ্রামে ছিল। এটা হচ্ছে এক। আমার লাস্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে একজন মিডিয়া কর্মী তোমার নামে লাগাতার ধারাবাহিক লিখছিল, এবং ও ঠিক না বেঠিক আমি এটা এই প্রসঙ্গে যেতে চাই না, কিন্তু বিং এ সংবাদ কর্মী, একটা মিডিয়ার কর্মী যদি আর্মস অ্যাক্টে কেস হয় এবং সেটা যদি কেউ প্রতিবাদ না করে, এবং এটাতে অভিযোগ হচ্ছে যে তোমার বন্ধু চন্দন দত্তর এবং তোমরা মিলে ওকে একটা আর্মস অ্যাক্ট কিট দিয়ে অপদস্থ করার চেষ্টা করেছে, এটা একটা অভিযোগ। এটা একটা ক্লিয়ার করো, এটা একটা ক্ষোভের জায়গা। এরকম আমি সোয়ার গড বলছি, তুমি যার কথা বলছো না বললেও বুঝতে পারছি, আমি সোয়ার গড বলছি, মায়ের নাম করে বলছি। আমি কিন্তু এটা সোয়ার গড জানতাম, এরকম কোনো ব্যাপারই নেই। আমি সেদিন কলকাতায় যাচ্ছিলাম, আমি কলকাতা যাওয়ার রাস্তাতে আমার কাছে খবরটা আসে, আমাকে তোমাদেরই একজন খবর দিয়ে বলল, আমি তার কাছে প্রথম জানলাম, এবং তার কাছে প্রথম জানলাম। বরং আমি তোমাকে বলতে পারি, পরবর্তীকালে আমার সঙ্গে কোথাও মানে আমাদের কোনো একজন সিনিয়র পুলিশ অফিসারের দেখা হয়েছিল, তার কয়েকদিন পরে আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার এটা মনে হয় মানে যদি একটু যদি না, দেখো কেস যখন করেছে তারা নিশ্চয় কোনো একটা, আমি তো তাতে ঢুকতে পারি না। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার এটা যদি, এটা কিন্তু তাকেও বলিনি আমি, আজকে তুমি বললে আমি তাকে বললাম, তোমাকে বললাম, তাকে রিকোয়েস্ট করলাম স্যার এটা যদি একটু চিন্তা করেন ভালো হবে। আমি তোমাকে কবিতা বলছি, মানে যেহেতু আমরা সংগঠন করা লোক, আমি তোমাকে বলছি, এই দেবু আমার খুব ভালো বন্ধু, ওর বাড়িতে গিয়ে একটা সময় যখন আমরা খেতাম, বসতাম, আড্ডা মারতাম। কোন দেবুর কথা? আমাদের দেবু সাঁইয়ের কথা বলছি। এই কার্নিভাল নিয়ে আমার সঙ্গে বিরোধ হয়েছে, ও আমাকে কোর্টে কেস করেছে, সমন পাঠিয়েছে, এবং একটা উকিল আমার পক্ষে দাঁড়াবে না এইরকম ওদের রেজুলেশন ছিল। আমিও হাইকোর্ট গেছি, বৈচারিক লড়াই হয়েছে, কিন্তু ও কালও আমার বন্ধু ছিল, আজও আমার বন্ধু আছে, এবং আমি আগামী দিনেও ও আমার বন্ধুই থাকবে। একটা ব্যক্তিগত জায়গাতে ওর সঙ্গে আমার খুব পার্সোনাল রিলেশনটা ভালো, কিন্তু ও একটা বিরোধিতা করেছে, কেস করেছে, আমি কেস লড়েছি। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তাকে ডিফরমেশন করা যেতে পারে। আমি একেবারেও বলছি না যে ও যা কিছু লিখছিল তাই সেটাকে আমরা কখনো সমর্থন করি, কিন্তু দুর্গাপুরে এই নজিরটা যে একটা সাংবাদিক আর্মস অ্যাক্টে ঢুকে যাবে, এইটা কি সুস্থকর? না, আমি মনে করি না। হ্যাঁ, এটা তো কন্ডেম করা উচিত। এটাও যেমন সুস্থ নয়, সেরকম এটাও সুস্থ নয় যে মানুষ দুর্বলের উপর কাউকে যদি দুর্বল ভেবে নিয়ে আঘাত আমি তোমাকে বলছি তো তার একটা প্রসেস আছে। এটাকে মানে সব মানে দেখো, তুমি যার কথা বলছো আমি ন্যাকামো করে লাভ না, এবং
সোয়ার গড, আমারও আই লাইক টু রিপিট এগেন, আমি কিন্তু সত্যি ঘটনাটা জানতাম না, আমি যে এটা কিন্তু ও কেন করেছে, নিশ্চয়ই কি কেস, পুলিশ তো এমনি এমনি করবে না দাদা, সাজিয়ে কেসের দিন আজকের দিনে আর নেই। তো যাই হোক কিছু ছিল, কিন্তু আমি এটুকু মনে আছে পরবর্তীকালে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার মনে হয়েছিল ব্যাপারটা আমার ইয়েতে যে এরকম যে এমন না ভাবে কেউ সেই হিসাবে, কিন্তু সেটা নয়। তবে আরেকটা কথা বলবো দাদা, একটা সময় এই যে একটা মিথ্যা অপবাদ দেওয়ার পর মানুষ আজকের দিনেও কি বলতো, একটা কিছু ছাপানো লেখা বা তোমাদের মিডিয়াতে কিছু দেখলে মনে করে এটাই গীতা। না না না, এটা তোমার ভুল ধারণা। না ভুল না, জীবনে সেটা নিয়ে এটা চায়ের দোকানের বা ইয়ের একটা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কবিতা ডেটোরিয়েশন হয়েছে এবং সাংবাদিকতা তার থেকে অছুতা নয়। কিন্তু আমি তোমাকে বলছি, মানে আমি গণতান্ত্রিক ভাবে বা সাংগঠনিক ভাবে যদি এই যে ধরো আমার তোমার প্রতি একটা ক্ষোভ থাকতে পারে, আমি যদি তোমার সঙ্গে সংবাদ না করব তাহলে সেটা মিটবে কি করে? তুমি যে আজকে এসছো, আমি অনেস্টলি চেষ্টা করেছি যে তোমার মতটা লোকের কাছে পৌঁছাক, যেটা তোমার পজিটিভ চিন্তা ভাবনা সেটাও যাক, তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তার জন্য চিৎকার করতে হবে না, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে না। আমি সমালোচনা অলওয়েজ মাথায় টিপের মতন, মুখের কালিকের মতন নয়, এইটা তো তোমাকে মানতে হবে। এই প্রশ্নগুলো ছিল, আমরা তোমাকে করলাম। আমি যেটা জানতে চাইছি যে প্রশান্ত কিশোর লাস্ট 2 বছর গোটা বিহার ঘুরেছে এবং ও তোমাদের থেকে ভালো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেছে, কিন্তু আলটিমেটলি ভোট বাক্সে সেটা রিফ্লেকশনটা হয়নি। এইরকম কি মানে তোমার ক্ষেত্রে হবে না? দাদা আমি বলছি এটা বলা মুশকিল, আমি আবারও বলছি আমি তো সিজন পলিটিশিয়ান নেই, সবে 10 দিনের বাচ্চা। তবে একটা জিনিস খুব খারাপ লাগছে, এই যে নোংরা বিবৃতিগুলো, এইগুলো সবাই জানে, যেগুলো এবার যে বলছে সেও জানে, যে শুনছে সেও জানে, এগুলোর কি মানে? এই নোংরা সমাজ থেকে তো আমরা কলুষিত করছি। আর একটা জিনিস আমি বলতে দাও, আর একটা জিনিস, এই যে টাকা পয়সা বিলানো শুরু হয়েছে, তোমরা জানো কি বলতে চাইছি, আমি স্পেসিফাই করতে চাই না, এইগুলো কিন্তু আমাদের সংস্কৃতিতে ছিল না। মজার ব্যাপার কি হচ্ছে, যাদের জন্য তোমরা চুরি করেছো তারাও চোর বলছে, তারাও খেয়ে দিয়েছে। মানে এমন এমন জায়গা থেকে টাকা গেছে আর এমন জায়গায় গেছে, আমি বলছি না, আমার সঙ্গে রামকৃষ্ণর আলোচনা হচ্ছিল, মানে একটা তো ধরো আর একটা অভিযোগ তো তোমার উপরে ছিলই, যে ধরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে অ্যাক্রিডিটেড কার্ড হোল্ডার যারা সাংবাদিক, তারা ফুটপাতে ঘুরছে, কয়েকজন আছে, এবং কয়েকজনের জন্য তুমি ব্যবস্থা করে দিয়েছিল। এটা কিন্তু কথা ছিল না, তোমার সঙ্গে আমার কথা ছিল যে তুমি সবাইকে ডাকবে, সবাইকে নিয়ে যাবে, আর আমরাও কিছু চাইনি, আমরা শুধু বলেছিলাম যে ওদের বসার ব্যবস্থা করেছো, লোকেরও ব্যবস্থা করো। আজকে 50 জন সাংবাদিক বাইরে ঘুরছে, এটা কিন্তু ইনজাস্টিস। দেখো দাদা, আমাদের তো সেটা না, আমি তো প্রশ্ন করলাম, আমাদের ওটা তো মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে গেছে, আমার দায়িত্ব ছিল শুধু হ্যান্ড ওভার করা, তো আমি সেই হ্যান্ড ওভারটাই করে দিচ্ছি। এবার যদি ডিজিটাল বলে যেটা আছে, না ডিজিটাল না, আমি ধরো পশ্চিমবঙ্গ সরকার যাকে অ্যাক্রিডিটেশন দিয়েছে, আমি তোমাকে বলে যাচ্ছি, বলে যাচ্ছি একটা কথা, এটা আমার কাছে তোমাদের হয়ে আমার কাছে মনোযোগ গেছিল, আমি অন রেকর্ডই বলছি, তোমাকে লিখে দিও, যদি কোনো তোমাদের আরেকটা ফ্যাকশন থাকে, হোয়াট এভার ইট ইজ, যাই থাকুক না, ফ্যাকশন তো থাকবেই, যদি থাকে আসলে 4টে প্রেস ক্লাব আছে, না সেটা থাকলে তো তোমার আমি আদার মানে এটার বাইরে একটা আমি এরপরে আমি চিন্তা করব, চেষ্টা করব, যে বসার জায়গাটা একটা সম্মানজনক আমি তোমাকে বলে গেলাম, আমি চেষ্টা, আমি বলতে পারি না তো যে হয়ে যাবে, বাট আমি ওকেও বলেছি, তোমাকেও বলে যাচ্ছে, আই উইল ট্রাই ফর দ্যাট। থ্যাংক ইউ। মানে আর কিছু বলার নেই। দীর্ঘ 35 বছর সাংবাদিকতা করছি, মানে সব থেকে মজার ব্যাপার কি হচ্ছে জানো তো, যে অনেকে ইন্টারভিউ করার সময় ইন্টারভিউ ফিক্স করতে চায়, এবং মানে কেউ কেউ তো এটাও বলে যে আমাকে প্রশ্নগুলো আগে থেকে দিয়ে দেন। আমার কাছে সব থেকে রিলিফের ব্যাপার হচ্ছে যে একটা মানুষ এই যে ফেস করা, মানে আমি যদি তোমার সমালোচক হই, তাকেও ফেস করা এবং সব অপ্রিয় প্রশ্নেরও হাসি মুখে জবাব দেওয়া, এইটার জন্য যে মোরাল সাহসটা লাগে সেইটা কবিতার মধ্যে আছে। কবিতার জন্য আমি জাস্ট, কবিতা খুব ভালো গান করে, তো আমি এখানে গান করতে বলবো না, যদি করে ভালো হয় তাহলে একটা বাড়তি পাওনা হবে। আমি কিন্তু কবিতার জন্য একটা ডক্টর বসির মধ্যে শেষ দিয়ে শুরু করব। তুমি একটু এক লাইন কোনো গান করবে? একদম গাইবো, চলো আমি সেই গানটাই গাইবো যেটা এখানে ম্যাচ করবে, এবং আমার খুব ফেভারিট গান, গাইতে পারি তো? একদম একদম।
এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান কতদিন আর জীবন, কত আর মধু লগন, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান। ক্যা বাত কবিতা, মানে এইটা তো তোমার কাছ থেকে কেউ কেড়ে নেবে না, আর এইটা চাইলেও তোমার কোনো প্রতিস্পর্ধী পারবে না। এইটা আমি শেষ করব, তুমি যদি কিছু জনগণের উদ্দেশ্যে আমাদের মাধ্যমে বলতে চাও। আমি ডেফিনেটলি বলবো, দেখুন এটা কিন্তু যুদ্ধ নয়। এখানে দেখতে পাচ্ছি আপনি সামনে স্ক্রিনে লেখেছে বাংলার ভোট যুদ্ধ। আমি কিন্তু প্রথম দিনও বলেছি, এখনো বলছি, ইটস নট এ ওয়ার, এটা হচ্ছে একটা ডেভেলপমেন্টের কম্পিটিশন। আমি সেইভাবেই নিয়েছি। ব্যাস এটুকুই বলবো যে আমার প্রতিপক্ষকে, আমার যারা বন্ধুবান্ধব, যারা ভাই যারা আছেন, সবাইকে বলবো বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। কবিতা, আমি এটা শেষ করছি। ডক্টর, আমি তোমার মতন গান করতে পারবো না, কিন্তু আমি তোমার জন্য একটা সকাল থেকে ডক্টর বশির বদ্রের শের বেঁচে রেখেছি, সেটা হিন্দিতে আছে, ভালো লাগবে তোমার হয়তো। শোনো, सर झुकाओगे तो पत्थर देवता बन जाएगा, सर झुकाओगे तो पत्थर देवता बन जाएगा, इतना मत चाहो उसे वो बेवफा बन जाएगा। अरे वाह वाह दादा, इतना मत चाहो उसे वो बेवफा बन जाएगा। তোমার সম্পর্কে বলছি, हम तो दरिया हैं, हम तो दरिया हैं, हमें अपना हुनर मालूम है, जिस तरफ भी चल पड़ेंगे रास्ता हो जाएगा। हम तो दरिया हैं, हमको अपना हुनर मालूम है, जिस तरफ भी चल पड़ेंगे रास्ता हो जाएगा। मैं खुदा का नाम लेके पी रहा हूँ दोस्तों, जहर भी मिला हो ना तो दवा बन जाएगा। আরে বাহ বাহ, what a কবিতা, good- কবিতাকে good- এটা আমাকে তুমি বললে, আমার জন্য করলে, ইটস রাইট ম্যাচ। এটা আমি মন থেকে বলছি, মানে আমি সারা জীবন এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা আন্তরিক ব্যক্তিগত সম্পর্ক থাকে, আর একটা সম্পর্ক হচ্ছে যেটা এই দায়িত্বে বসে কিছু অটু প্রশ্ন, কিছু সমালোচনা করতে হয়। আমাদের পুরো এক্সপ্রেস পরিবারের সঙ্গে আজকে আমরা 10ই জুন 25 বছর পুরো করব। এই 25 বছরে যদি দুর্গাপুরে কিছু করতে পেরেছি, তার মধ্যে কবিতারও অবদান কিন্তু কম নয়। যেভাবে প্রত্যেকটা অ্যানুয়াল প্রোগ্রামে আমাদের কবিতা সহযোগিতা করেছে, তার জন্য অন্তর থেকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা স্বীকার করতে আমার কোনো দ্বিধা বা কোনো আফসোস নেই। আমাদের পুরো এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে কবিতাকে অনন্ত শুভেচ্ছা, যে তুমি যে মিশনে নেমেছো, দুর্গাপুরকে যদি নতুন করে গড়া যায় এবং তাতে যদি তোমার অগ্রণী ভূমিকা থাকে, আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা সব কিছু তোমার সঙ্গে থাকবে। এই বলে আজকে এতগুলো সময় বার করার জন্য আমাদের এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে কবিতাকে আরেকবার ধন্যবাদ। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।